রোগা হওয়ার সহজ উপায় সত্যি কিছু আছে কি? কতটা প্রোটিন, কতটা কার্বোহাইড্রেট, কতটা ফ্যাট, ভাইটামিন মিনারেলের চাহিদা না বুঝে যদি আমি ইচ্ছে করে আরও রোগা, আরও ওই যে বলছেন জিরো সাইজ, এগুলো করতে চাই, তাহলে কিন্তু বিপদ আমার। তার মানে আপনি বলছেন যে মধু খেলে ওয়েট লসের কোনো কোনো সম্ভাবনা নেই? সম্ভাবনাই নেই, উইঞ্চ ওয়েট গেইন হবে। সকালবেলায় এখন অনেকে খালি পেটে ঘি দিয়ে কফি খাচ্ছেন, বলা হয় তাতে নাকি ওয়েট লস হয়। এটা কি আদৌ সত্যি? এগুলো পুরোটাই জানেন তো মিথ। অর্থাৎ কি হয়, চিয়া সিডস খাবার মোটামুটি 3 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত আমাদের বেশি খিদে পায়, এবং সেই ব্রাউন রাইসটা কোনো একটা পার্টিকুলার কোম্পানি কতটা সেরকমভাবে পদ্ধতি মেনে চলছে না কতটা কালার দিয়ে ব্রাউন করছে, সেটা কিন্তু বড় কোয়েশ্চেন। হার্টের সার্জারি, বেড়ে গেছে। অ্যাঞ্জিওগ্রাফি, এগুলোর রেট অনেক বেড়ে গিয়েছে। হুম। তার দায়টাই হচ্ছে এত ফাস্ট ফুড, এত জাঙ্ক ফুড। আজকালকার দিনে কিন্তু মায়েরা বলে থাকেন যে না একদম সূর্য বলে। অস্ত হয়ে গেছে, এখন কমলা লেবু হজম খাওয়াটা হতে অসুবিধা হজম হয় তো। হতে হবে ডিউ টু অফ মেটাবলিজম। সেগুলো তো সেই রেস্টিং পিরিয়ডে চলে যাচ্ছে, ফলে খাবার ঠিকঠাক করে হজম হবে না। ওভারনাইটে দেখবেন তার প্রচণ্ড বুকের বাঁদিকে ব্যথা করছে, তিনি ভাববেন তার কি হলো, এই হার্টের ব্যথা হচ্ছে নাকি গ্যাসের ব্যথা হচ্ছে। ফ্রিজের খাবার নিশ্চয়ই খাবেন, কিন্তু ফ্রিজের খাবারটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবেন। বাতাসের সংস্পর্শে আসলেই কিন্তু খাবারের টেক্সচার এবং খাবারের যে পেরিশেবিলিটি কিন্তু নষ্ট হয়ে যায়। ব্রেন কিন্তু গ্লুকোজ বাদে কোনো অ্যাসিডিক কিছু কাউকে চেনে না। সে জায়গায় যদি কিটোন বডিজ চলে যায়, তাহলে কিটো অ্যাসিডোসিস হয়ে গিয়ে একটা মানুষ কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান ডক্টর অরিত্র খান। আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা সবার অত্যন্ত প্রিয় একটা সাবজেক্ট। কি বলুন তো? ওয়েট লস। তাহলে চলুন শুরু করা যাক আজকের পডকাস্ট। অরিত্রদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। অনেক কিছু কিন্তু আজকে প্রশ্ন আপনার জন্য রয়েছে। আমাদের দর্শকদের অনেক প্রশ্ন থাকে মনে। রোগা হওয়ার সহজ উপায় সত্যি কিছু আছে কি? রোগা থাকার সহজ উপায় বলে কিছু নেই, তবে রোগা থাকতে গেলে উপায়গুলো খুব সহজে করা যায়। মানে ব্যাপারটাকে খুব কনসিস্টেন্টলি ওয়েতে এবং রেগুলার ডিসিপ্লিন ওয়েতে বা নিষ্ঠার সঙ্গে যদি করতে পারা যায়, তাহলে রোগা বা মোটা, এই রোগা বা মোটা এই দুটো টার্ম কিন্তু খুব একটা আমি বলতে ভালোবাসি না। সেই জন্য আমার যে ট্যাগলাইনটা বা বক্তব্য থাকবে সেটা হচ্ছে যে ওয়েট কারেকশনস এবং আইডিয়াল বিএমআই। এই বিএমআইটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ আমার নিজের শরীরের আমার উচ্চতা অনুযায়ী আমার কতটা ওয়েট থাকা উচিত, সেইটা একটা অঙ্কের মাধ্যমে আমি যদি বুঝতে পারি, তাহলে আমি ঠিক থাকবো। সেখানে কে রোগা কে মোটা এই ব্যাপারে কোনো রকমেই কোনো মানে কি বলবো কন্ট্রাডিক্টরি কোনো কমেন্ট বা কোনো রকম বডি শেমিংয়ের ব্যাপার থাকবেই না। তার মধ্যেও একটা ব্যাপার হচ্ছে, মানুষ কিন্তু যারা ধরুন অ্যাকচুয়ালি যাদের বিএমআই অতটা বেশি নয়, তারাও কিন্তু এখন দৌড়চ্ছেন আরও কিভাবে কমানো যায়, আরও কিভাবে কম হওয়া যায়, জিরো সাইজে কি করে পৌঁছানো যায়। আপনি তো অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন, কি দেখেন? একটা খুব ট্রেন্ড রয়েছে মানুষের, যেরকমভাবে আমাদের সায়েন্সও প্রোগ্রেসিভ আর মানুষও আজকাল খুব ইন্টারনেট স্যাভি হয়ে পড়েছেন, ফলে সব কিছু দেখে খুব চটজলদিভাবে কোনো কিছুকে তারা চেষ্টা করছেন যে সেটাকে গ্রহণ করবার। হয়তো মনে হলো যে আমি জানি না যে আমার বিএমআই কত, বা আমি কোনো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের কাছে পরামর্শ নিইনি, তারপরেও আমি আমার শরীরের কন্ডিশন না বুঝেও আমি ক্র্যাশ ডায়েটিং করছি, আমি স্কিপ ডায়েটিং করছি, আমি কিটো ডায়েট করছি, আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি। আপনি বোধহয় শুনে থাকবেন বিং আ জার্নালিস্ট যে এই করতে গিয়ে কিন্তু অনেক অভিনেত্রী বা অনেক মানুষ কিন্তু নিজেদের প্রাণ হারিয়েছেন। অনেকে অ্যানোরেক্সিক হয়ে পড়েছেন, অনেকের ব্রেনের মধ্যে গ্লুকোজের অভাবে তার কিটো অ্যাসিডোসিস হয়ে গিয়েছে এবং মৃত্যু পর্যন্ত ঘটেছে। সুতরাং আমি আমার শরীরের কতটা প্রোটিন, কতটা কার্বোহাইড্রেট, কতটা ফ্যাট, ভাইটামিন মিনারেলের চাহিদা না বুঝে যদি আমি ইচ্ছে করে আরও রোগা, আরও ওই যে বলছেন জিরো সাইজ, এগুলো করতে চাই, তাহলে কিন্তু বিপদ আমারই। এই ধরনের কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো প্রতিদিন আমাদের কানে আসছে। প্রথম হলো বুলেট কফি বা ঘি কফি। এই ব্যাপারটা কি? বুলেট কফি বা ঘি কফি, দেখা যাচ্ছে যে কফি এমন একটা জিনিস, হ্যাঁ, যার মধ্যে কিছু কিছু কেমিক্যাল কম্পাউন্ড রয়েছে, ট্যানিন রয়েছে, ক্যাফিন রয়েছে, এবং যেগুলো আমাদের কি হচ্ছে একটা উত্তেজক পানীয় হিসেবে আমরা গ্রহণ করছি। কিন্তু এই কথাটাও মাথায় রাখতে হবে
যে কফি পান করার কিন্তু একটা কোয়ান্টিটি রয়েছে। সারা দিনে মোটামুটি আমি 250 থেকে 300 ml অবধি কফি পান করতে পারি। কিন্তু আমি হয়তো একটা ব্লাড প্রেশারের মেডিসিন খাচ্ছি, একটা বিটা ব্লকার খাচ্ছি, বা আমি হয়তো এসি ইনহিবিটার খাচ্ছি, বা আমি হয়তো একটা এআরবি খাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যদি মাত্রাতিরিক্ত কফি পান করতে শুরু করি তাহলে কিন্তু আমার বিপদ। কারণ কি হয়, যত কফি পান বেশি মানুষ করবেন তার হৃদস্পন্দনের হার, অর্থাৎ তার যে কি বলবো, Heartbeat. তার যে হার্টবিট, এটা কিন্তু অনেক বেশি বাড়তে শুরু করে। সেই জন্য কি হয় যে অতিরিক্ত কফি খেলে যদি আমার হার্টবিট বাড়তে শুরু করে তাহলে একটা মানুষ ট্যাকিকার্ডিক হয়ে যেতে পারেন, একটা মানুষের হার্টের সমস্যা হতে পারে। তো সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। বুলেট কফি বা যে কোনো ধরনের পোশাকের নাম দেওয়া কফি হোক না কেন, কফি মানুষ খেতেই পারেন বা পান করতেই পারেন, প্রোভাইডেড অতিরিক্ত দুধ দিয়ে নয় এবং চিনি সহকারে নয়। যদি দুধ এবং চিনি সহকারে বা আমি কফিটা না পান করি তাহলে সেই কফিটা, ব্ল্যাক কফিটা কিন্তু আমার শরীরের জন্য ভালো হবে। যদি আমি ক্যালোরি কাট ডাউনই করতে চাই, যদি আমি ডায়াবেটিসের সমস্যাতে ভুগি, তাহলে কিন্তু কোনো রকমভাবে ওই চিনি এবং অতিরিক্ত দুধ, যেগুলো থেকে আমার কফিতে ক্যালোরি অ্যাড হলো, সেগুলো করা চলবে। সকালবেলায় এখন অনেকে খালি পেটে ঘি দিয়ে কফি খাচ্ছেন, বলা হয় তাতে নাকি ওয়েট লস হয়। এটা কি আদৌ সত্যি? এগুলো পুরোটাই জানেন তো মিথ। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘি দিয়ে কফি খাচ্ছেন, বা ঘুম থেকে উঠে গরম জলের সঙ্গে পাতিলেবু আর মধু সহযোগে খাচ্ছেন, তাতে ওয়েট লস হবে, অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, অনেকে লিখছেন, অনেকে বলছেন, দিস আর অ্যাবসোলিউট মিথ। তার কারণটা হচ্ছে যে ঘিয়ের মধ্যে থাকে স্যাচুরেটেড ফ্যাট, যাকে বলি সম্পৃক্ত ফ্যাট। আপনি দেখবেন যে যদি আপনি ঘি ঘরের তাপমাত্রায় রেখে দেন, সেই ঘিটা কিন্তু শক্ত থাকছে। যখনই ওখানে হিটিং টেম্পারেচার বা বয়লিং টেম্পারেচার দিচ্ছেন, তখন দেখবেন ঘিটা তরলে পরিণত হচ্ছে। অনুরূপভাবে আমি যদি মধু দেখি, সেই মধুর মধ্যে কিন্তু সুক্রোজ রয়েছে। সেই সুক্রোজ কিন্তু একটা ডাইস্যাকারাইড। যেরকম চিনিতে সুক্রোজ রয়েছে, সেরকম মধুতেও সুক্রোজ রয়েছে। তাহলে যেতে সুক্রোজ রয়েছে সেটা দিয়ে আমি কী করে ওয়েট রিডাকশন করব? সুতরাং এইগুলো কিন্তু ওই দীর্ঘদিন মানুষ করে আসছেন বলে একটা ওই ট্রেন্ডস বলে না, সেই ট্রেন্ডসেই কিন্তু এগুলো চলে আসছে, যার কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি ভিত্তি নেই। বা এম্পেরিক্যালি একদমই এগুলো সাউন্ডেড নয়। তার মানে আপনি বলছেন যে মধু খেলে ওয়েট লসের কোনো কোনো সম্ভাবনা নেই? সম্ভাবনাই নেই, উইঞ্চ ওয়েট গেইন হবে। বরঞ্চ গরম জল এবং পাতিলেবু, এই দুটোর সাথে ওয়েট লসের সম্পর্ক বলতে গেলে আমাদের তো ওয়েট লস একটা থার্মোরেগুলেশনের উপর ডিপেন্ড করে। ধরুন এখন শীতকাল বা কোনো সময় গরমকাল, তার কিন্তু পুরো যে থার্মোরেগুলেশন প্রসিডিওর বা তার যে মেকানিজমটা কিন্তু চেঞ্জ হয়। শীতকালে দেখবেন আমাদের ভ্যাসো কনস্ট্রিকশনটা বেশি হয়, অর্থাৎ বাইরের ঠান্ডা টেম্পারেচারের জন্য শরীরের মধ্যে যে ফ্যাট যেগুলো রয়েছে সেগুলো ইনসুলেট করতে সাহায্য করে। তার ফলে কি হয়, শীতকালে দেখবেন ওয়েটের বাড়ার প্রবণতাটাও বেশি হয়। কিন্তু গরমকালে আবার যেহেতু অতিরিক্ত পার্সপিরেশনটা হচ্ছে, যাকে আমরা সেন্সিবল পার্সপিরেশন বলে থাকি, ঘাম হচ্ছে বলে, সেক্ষেত্রে ওয়েট লসের প্রবণতাটা অনেক বেশি বাড়ে। মধু দিয়ে ওয়েট কমাবো সম্ভব নয়। গরম জল এবং পাতিলেবু হয়তো ওয়ান অফ দ্য কম্পোনেন্টস হতে পারে। আবার অনুরূপভাবে হয়তো আপনার পরের প্রশ্ন আসবে গ্রিন টি। কেউ যদি গ্রিন টির আগে পরে এই পাতিলেবু জল খান বা গ্রিন টি পাতিলেবু দিয়ে খান, জানেন তো যে গ্রিন টি পাতিলেবু দিয়ে খেলে বা গ্রিন টির পরপরই লেবু খেলে স্টোন হওয়ার প্রবণতা থাকে, গল ব্লাডার স্টোন এবং কিডনি স্টোন। তার কারণটা হচ্ছে যে এই গ্রিন টির এবং পাতিলেবু এগুলো মিলে না কি করে না, অক্সালেট স্টোন তৈরি করে। এই অক্সালেট স্টোন কিন্তু কিডনি স্টোনও হতে পারে, আবার এই অক্সালেট স্টোন অনেক সময়তে কিন্তু আমাদের গল ব্লাডারেও স্টোন করতে পারে। সেই জন্য গ্রিন টি খাবার আধ ঘন্টা আগে এবং আধ ঘন্টা পরে কোনো কিছু খাওয়ার দরকার নেই। গ্রিন টির সঙ্গে কোনো বিস্কিটের প্রয়োজন নেই, এবং গ্রিন টির মধ্যে যে উপকারী এপিগ্যালেটোক্যাটেচিন গ্যালেট বা ক্যাটেচিন থাকে, সেইটা হচ্ছে আমাদের শরীরের যে ফ্রি র্যাডিক্যালগুলো হয় সেগুলো তৈরি করতে বাধা দেয়। তার ফলে কী হয়, খুব সহজ বাংলা ভাষায় ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার সমস্যা, হাইপারটেনশন এবং ক্যান্সারের মতো অসুখ, এগুলো প্রতিরোধ করতে বা এগুলোকে রোধ করতে অনেকটা বেশি সাহায্য করে গ্রিন টি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে গ্রিন টি প্রচণ্ড গরম জলে ফুটছে, সেই জলের মধ্যে গ্রিন টি দিলাম, তার সঙ্গে প্রচণ্ড দুধ দিলাম এবং চিনি দিলাম, তাহলে কি হবে, গ্রিন টির মধ্যে যে ইম্পর্টেন্ট অয়েলসগুলো রয়েছে সেগুলো ভোলাটাইল হয়ে যাবে, রিটেন করতে পারবো না। আর যেগুলো খারাপ ওর মধ্যে যে প্রপার্টিসগুলো রয়েছে, ট্যানিন বা কম মাত্রায় ক্যাফিন, সেগুলোকে রিটেন করবে।
ফলে কি হবে, আমরা হয়তো লোক দেখানো গ্রিন টি খেলাম, কিন্তু কাজের কাজ শরীরের হবে যে না। কাজের জন্য গ্রিন টি পান করছি সেটা করা চলবে না। সেই জন্য গ্রিন টি যে কাপে আপনি খাবেন, সঙ্গে সঙ্গে গ্রিন টি খাওয়া হয়ে গেলে সেই কাপেরই 3 কাপ জল খেয়ে ফেলবেন। তাহলে কি হবে, যেগুলো খারাপ পদার্থ রয়েছে শরীর থেকে বাইরে বেরিয়ে চলে যাবে, এবং গ্রিন টি থেকে যে উপকারী অ্যান্টিঅক্সিডেন্টের জন্য আমরা গ্রিন টিটা পান করছি সেগুলো আমাদের রিটার্ন করতে পারবো। আপনি বললেন যে গ্রিন টি খাওয়ার আধ ঘন্টা আগে কিছু খাবো না, পরে কিছু খাবো না। আমরা একদমই। কিন্তু অনেক জায়গায় দেখি বলা হয় যে ভরা পেটেই গ্রিন টি খাওয়া উচিত। একদম তার মানে এটা সম্পূর্ণ ভুল। একদম সম্পূর্ণ ভুল। মানে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি কিছু নেই, কারণ ভরা পেটে গ্রিন টি খেলে বলা যায় না সেই খাবারের মধ্যে কোনো রকমভাবে সাইট্রাস বা সেই খাবারের মধ্যে অক্সালেট এগুলো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি গ্রিন টি খেলাম, তাহলে কিন্তু সেটা রিয়াকশন হয়ে গিয়ে কিন্তু অনেক সময়তে গল ব্লাডারে স্টোন হতে পারে। এবং আমরা দেখেছি কোভিড পিরিয়ডে অনেক সময়তে যখন আমরা বলতাম, আমরা অনেক জায়গাতে অনেক মিডিয়াতে বলেছি যে আপনাদের ইমিউনিটি স্ট্রং করুন, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, রাতারাতি ওভার দ্য নাইট দিস ইজ নট আ ম্যাজিক। Possible সব নয়। কিছুর একটা সময়সীমা আছে। আমি মনে করি আজকে আমার ইমিউনিটি সুইচ টিপে দিলাম, কালকে ইমিউনিটি স্ট্রং হয়ে গেল, আজকেই আমার সুইচ টিপে দিলাম, কালকে আমি রোগা হয়ে গেলাম। ইটস ইম্পসিবল, আটারলি ইম্পসিবল। তো সেই জায়গাতে তারা কি করতো, দিনে প্রায় 5-6টা ভাইটামিন, 5-6টা ক্যালসিয়ামের বড়ি কাউকে না জিজ্ঞেস করে খেতে, কারণ তার টিভিতে দেখছে যে ডাক্তারবাবুরা বা ডায়েটিশিয়ানরা ক্যালসিয়াম খেতে বলছেন, ভাইটামিন সি খেতে বলছেন। এতে কিন্তু অনেক মানুষ পরবর্তী ক্ষেত্রে আপনি দেখবেন কেউ গল ব্লাডার স্টোনের শিকার হয়েছে, কারোর কিডনি স্টোন হয়েছে, এই সমস্যা কারো হার্টে ব্লক হয়েছে। সুতরাং কাউকে না পরামর্শ করে ওভার দ্য কাউন্টার নিজের মতো করে আমি একটা ফার্মেসি থেকে ওষুধ কিনে নিলাম বা খেয়ে ফেললাম, দিস ইজ নট অ্যাকসেপ্টেড। আমরা খালি পেটে খাওয়ার কথা বলছিলাম। অনেক সময় বলা হয় যে চিয়া সিড খালি পেটে যদি খাওয়া যায় তাহলে নাকি ওজন কমে। সকালবেলায় উঠে আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন চিয়া সিড, পরের দিন সেটা খাবেন জলের সঙ্গে, তাহলে নাকি ওজন কমবে, ওয়েট লস হবে। এটা কি সত্যি হয়? চিয়া সিডসের না অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, কারণ চিয়া সিডসকে আমরা অ্যাকচুয়ালি বলি সালভিয়া হিসপানিকা, লিডস বা সিডস হিসেবে বলা হয় আর কি। এবং অনেক গবেষণাপত্রে দেখতে পাওয়া গিয়েছে যে এই চিয়া সিডসের মধ্যে এতটা ভালো পরিমাণে সলিউবল ডায়েটারি ফাইবার থাকে, যেটা কি করে আমাদের গ্যাস্ট্রিক এমটিং রেটটাকে বাড়ায়। অর্থাৎ কি হয়, চিয়া সিডস খাবার মোটামুটি 3 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত আমাদের বেশি খিদে পায় না। ফলে কি হলো, স্টমাকের মধ্যে একটা তার ট্রানজিট টাইমটা বাড়িয়ে দিল। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, চিয়া সিডসের মধ্যে এতটা ভালো পরিমাণে ডায়েটারি ফাইবার থাকার দরুন আমাদের যে এক্সট্রা বা অতিরিক্ত ফ্যাটগুলো রইল, সেই ফ্যাটগুলো আমরা দেখবেন একটা খুব সায়েন্সে কথা বলি, একটা গাট ব্রেইন অ্যাক্সিস, অর্থাৎ আমাদের গাট মানে আমাদের বৃহদন্ত্র, সেখানে কিন্তু আমাদের কোনো ডাইজেশন হয় না। সেইখানে কি করে, এই চিয়া সিডসটা কিন্তু কাজ করে। এবং দেখবেন যে উপকারী ব্যাকটেরিয়া, যাকে আমরা টক দই বলি, যার মধ্যে খুব ভালো প্রোবায়োটিক থাকে, ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস বা বিফিডোব্যাকটেরিয়াম বা র‍্যামনোসাস, যে কোনো স্পিসিসেরই হোক না কেন, সেগুলো ওই চিয়া সিডসের ফাইবারটাকে নিয়ে কাজ করে একটা সিম্বায়োটিক তৈরি করে, এবং যেইটা শরীরের মধ্যে পুরো মেটাবলিজমটা কন্ট্রোল করে। এবং সেই কন্ট্রোলের জন্য কি হয় না, আমাদের ওয়েট কারেকশন বা ওয়েট রিডাকশনটা খুব ভালো হয়। ফলে চিয়া সিডস অবভিয়াসলি খাওয়া ভালো। আবার যদি আমি ডাউন সাইডের দেখে থাকি, তাহলে দেখব যারা ধরুন গ্যাস্ট্রো প্রবলেমে ভুগছেন, যাদের ইরিটেবল বাউল সিনড্রোম রয়েছে, যাদের ক্রনস ডিজিজ রয়েছে, আলসারেটিভ কোলাইটিস রয়েছে, আমরা অনেক সময়তে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানরা লো ফুড ম্যাপ বা লো রেসিডিউ ডায়েট প্রেসক্রাইব করেছি, তাদের জন্য কিন্তু চিয়া সিডস নয়। আমি আবারও বললাম যে আমার জন্য কি ডায়েট, সেইটা আমি নিজে ডাক্তারি করে না বিশ্লেষণ করে যদি আমি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের পরামর্শ নিই, তাহলে বুঝতে পারবো যে আমার কোনটা ভালো। আজকাল মার্কেটিং কিমিকে না সব কিছু অ্যাভেলেবেল এবং হাতের মুঠোফোন, তার মধ্যে আপনি ক্লিক করছেন একটা ইন্টারনেটের সাইট, আপনি দেখতে পাচ্ছেন এইটা খুব ভালো, ওইটা খুব ভালো, কিন্তু কোনটা ভালো, কতটা ভালো এবং সেই ভালোটা আমার জন্য ভালো কিনা। আজকে আমি কথা বলছি, এই দুজনের কিন্তু মেটাবলিজম রেট আর ডিফারেন্ট, এই দুজনের মধ্যে কিন্তু আমাদের বিএমআই ডিফারেন্ট, আমাদের খাদ্য চাহিদা ডিফারেন্ট, আমাদের মেবি জেন্ডার ডিফারেন্ট। তো আপনার যেটা ক্যালোরি চাহিদা, আমার ক্যালোরি চাহিদা ডিফারেন্ট। তো আমি কিভাবে দুজনের ডায়েটটাকে আমি একটা ইউনিফর্ম করব? সম্ভব নয়। কিন্তু একটা জেনারেলাইজড ভাবে পসিবল, মানে ও খাচ্ছে বলে আমিও খাবো, ও রোগা হচ্ছে বলে আমিও রোগা হব, ওটা। এবং ডায়েট করাটা একটা সেই সিন্দুকের একটা কি বলবো গয়নার মতো হয়ে গিয়েছে। কেউ নিজের রেজিম কাউকে বলবে না,
এটা ওপেন ফোরাম, আস্তে ইটস আ আস্তে তো মেডিকেল কাটছে ফিল্ড, নিশ্চয়ই এই ইটস ব্যাপারটা। অ্যান্ড আ পিওর মেডিসিন, আ পিওর মেডিকেল ফিল্ড। তো সেই জায়গাতে আপনি গেছেন, আপনি মানে নিশ্চয়ই আপনি যাবেন, বলবেন, বাড়ির লোককে বলবেন, আমি বলছি না আপনার পাড়া প্রতিবেশীকেও বলতে হবে, কিন্তু বাড়ির লোক যদি আপনার পাশে না থাকে তাহলে কে আপনাকে বুঝবে? তো হ্যাঁ, সেই এবার সেটা ব্যাপারটা ডায়েট ফলোই বা কি করে কি করবেন করে যদি করবেন? বাড়ির তো লোক সেই না জিনিসগুলো জানেন? হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফলে করে কি লোকে এই মানে ইনহিবিশনগুলো কাটাতে নিজেই তখন একটা ইন্টারনেট সার্চ করে যা পাচ্ছে তাই করে গিয়ে শরীরটা কিন্তু খারাপের দিকে নিয়ে চলে যায়। আপনি ইন্টারনেটের কথা বললেন, আমরা কিন্তু এই একটা জায়গা থেকে ধরুন প্রোটিন সাপ্লিমেন্ট হুম, এত রকমের বাজারে দেখতে পাই, একদম। এত রকম ব্র্যান্ডের, অনেক সেলিব্রিটিরা তারা অ্যাড করছেন। মানুষ কিন্তু বাধ্য হচ্ছে ভাবতে যে এগুলো খেলে ভালো হবে। আদৌ ভালো হবে? দেখুন, একটা কথা বলবো, এই যে প্রোটিন সাপ্লিমেন্ট আর ফাংশনাল ফুড বা নিউট্রাসিউটিক্যালস, এগুলোর মধ্যে একটু ডিফারেন্ট রয়েছে। তার কারণটা হচ্ছে যে এই যে যেগুলো ধরুন টিভিতে বা সেলিব্রিটিরা অ্যাড করছেন কোনো পার্টিকুলার প্রোডাক্ট অ্যাড করছেন মানেই, যদি আমরা খুব স্মার্ট হই বা স্মার্টফোনের যুগে হই, বুঝতে পারবো যে অ্যাড করার পেছনে নিশ্চয়ই একটা বাণিজ্যিক লেনদেনের ব্যাপার রয়েছে। ফলে সেই জায়গায় তিনি যেটা সেটা খাচ্ছেন তা একেবারেই নয়। তিনি যে প্রোটিন ড্রিঙ্কটা সেবন করলেন দেখাচ্ছেন, তার মানে সেটা ঠিক নাও হতে পারে। সেই জায়গায় একটুখানি কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সেই যে প্রোটিন ড্রিঙ্কটা সেইটা ডায়েটিশিয়ান রেকমেন্ডেড কিনা। অনেক জায়গাতে আমাদের, যেহেতু আমি একটা হাসপাতালে আছি সেখানকার চিফ ডায়েটিশিয়ান, আমাদের অনেক সময়তে রাইলস টিউবে পড়ানো কোনো পেশেন্ট বা বার্ন পেশেন্ট বা সেপসিস পেশেন্ট, তাদেরকে টিউবের মাধ্যমে অনেক সময়তে কিছু প্রোটিন ড্রিঙ্ক দিতে হয়, যেগুলোকে আমরা বলি হচ্ছে নিউট্রাসিউটিক্যাল বা যেগুলোকে বলা হয় ক্লিনিক্যাল ফুড। কারণ ধরুন শুধু তো রাইলস টিউবে চিকেন স্যুপ, চিকেন স্টু বা ডাল ওয়াটার দেওয়া সব যাবে না, সব পাবে না কারণ তাতে। সেগুলো দিলে সেই মানুষটা কতটা নিতে পারবেন। হুম। একটা যিনি আইসিইউতে থাকছেন সেই মানুষের পক্ষে নেওয়ার ক্ষমতাটাও তো খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় তিনি সব কিছু নিতে পারবেন না। এবার তিনি যদি নিতে না পারেন সেইটা, তাহলে কি হবে? তার অ্যাসিমিলেশন হবে না, অতটা চিকেন স্টু উনি অ্যাসিমিলেট করতে পারবেন না। তো সেই জায়গাতে সেই পার্টিকুলারলি ফর্মুলা, আপনি দেখবেন যে প্রেগনেন্সি পিরিয়ডে একটা ফর্মুলা ড্রিঙ্ক থাকে, পেডিয়াট্রিকে একটা ফর্মুলা ড্রিঙ্ক হ্যাঁ। থাকে, বা লো ফুড ম্যাপে একটা ফর্মুলা ড্রিঙ্ক থাকে। সেটা কি নেব, কতটা নেব, কেন নেব, সেগুলো অবশ্যই আপনার ডাক্তারবাবু এবং ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করেই নেবেন। আমি টম নিচ্ছে বলে নিলাম বা আমি সোনালি নিচ্ছে বলে খেলাম, এইটা একবারই চলবে না। আমাকে দেখতে হবে যে সেই ড্রিঙ্কটা আমার জন্য আদৌ কিনা। আদৌ দরকার কিনা। অনেক সময় দেখা গেছে মাত্রাতিরিক্ত প্রোটিন ড্রিঙ্ক অনেক সময়তে বিভিন্ন এই কি বলবো সেন্টারগুলোতে হয় বা বিভিন্ন জায়গাগুলোতে হয় যেখানে মানুষ শরীরচর্চা করছেন, সেই একদম। জায়গাতে 300 গ্রাম 400 গ্রাম প্রোটিন একটা মানুষ খাচ্ছেন, তার তো কিডনি খারাপ হয়ে যাবে। কারণ এতটা বেশি প্রোটিন আমি যদি খেতে শুরু করি, আমার ইউরিয়ার মাত্রা অনেক বাড়তে শুরু করবে। আর যত বেশি আমার ইউরিয়ার মাত্রা বাড়তে শুরু করবে, সেগুলো কিডনিতে এফেক্ট করবে। এবার কিডনি অতটা প্রোটিন কিন্তু ছেঁকে উঠতে পারবেন না। তার ফলে সেই মানুষটা অজান্তেই কিন্তু নেফ্রোটিক সিনড্রোম বা ক্রনিক কিডনি ডিজিজের বা অ্যাকিউট কিডনি ইনজিওরির শিকার হয়ে পড়বেন। আমার কাছে এরকম অনেক মানুষ এসছেন যারা এখন ভালো আছেন, বন্ধুর মতো হয়ে গিয়েছেন। তাদের একই রকমভাবে শরীরচর্চা করতে গিয়ে প্রচুর প্রোটিন পাউডার তারা খেয়ে কিন্তু কিডনির রিপোর্ট বাড়িয়ে ফেলেছিল। আমি আবারও বারবার করে বলছি সবাইকে আপনাদের মারফত যে প্রোটিন পাউডার নিশ্চয়ই ভালো, কিন্তু কতটা খাবো? আমি একটু অঙ্ক বলে দিচ্ছি। আমার শরীরের যা আইডিয়াল বডি ওয়েট, তার সাথে 1.2 গুণ করে যতটা প্রোটিন হবে, সেই প্রোটিনটাই আমার প্রোটিনের চাহিদা। এটা একটা সাধারণ, যার কিডনির সমস্যা নেই, ডায়াবেটিসের সমস্যা নেই, হার্টের সমস্যা নেই, তাদের জন্য। সুতরাং আমার ধরি যদি মনে করি যে আমার 70 কেজি ওজন, তাহলে সেই অনুযায়ী প্রোটিনটা আমার খাওয়া উচিত। আমি 300 গ্রাম প্রোটিনটা খেলে বুঝতেই পারছেন কি হবে? ভয়ঙ্কর ক্ষতি হয়ে ভয়ঙ্কর যাবে। ক্ষতি হয়ে যাবে। তো সেই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রোটিন পাউডার কিন্তু ওভার দ্য কাউন্টার চলে না। প্রোটিন এখন তো পাউডার অবশ্যই আমি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে গিয়ে কোনটা আমার প্রয়োজন সেইটা বুঝে আমি খাবো। তার অনেক নাম আছে। প্রোটিন পাউডার বলেও সেটা নাম থাকে না, অনেক সময়তে অ্যালবুমিন পাউডার থাকে, আমাদের দিতে হয় অনেক সময়তে অ্যালবুমিন কম থাকলে। সেটা কি দরকার, কেন দরকার, কত আদৌ দরকার কি না। একটা ছোট বাচ্চা জন্মালো, তাকে প্রোটিন ড্রিঙ্ক দিয়ে দেওয়া হলো, তার আদৌ প্রয়োজন আছে কি না। আমি দেখেছি একটা 2 বছরের বাচ্চার মা আমার কাছে এসে কাঁদছেন। আমি বললাম, কেন কাঁদছেন, কি হয়েছে? তখন বলছে, না আমার ছেলের ওজন খুব কমে গিয়েছে। ছেলেকে তখন আমি দেখিনি, সে বাইরে বাবার সঙ্গে আছে। তাই বললাম, তো ছেলের ওজন কমে গেছে, ঠিক আছে দেখে নেওয়া যাবে। আপনি কান্নাকাটি করছেন না, আগে খুব নাদুস নুদুস ছিল, খুব হেলদি ছিল, এখন ওজনটা কমে গেছে। আমি বললাম, শুধু 2 বছরের ছেলের
ওজন নিশ্চয়ই কমে গেছেন, মা খুবই চিন্তিত, আর মায়ের থেকে চিন্তা আর কে বেশি করবেন। তো আমি বললাম, কত হয়েছে ওজন আপনার ছেলের? বললো 28 কেজি হয়ে গেছে, আগেও 32 ছিল, সবাই 2 কোলে নিত। বছরের ছেলে। 2 বছরের ছেলে, তাহলে তার মায়ের মধ্যে সেই ধারণাটা নেই যে 2 বছরের ছেলের ওজন থাকা দরকার মোটামুটিভাবে 10 থেকে 12 কেজির মধ্যে। সেখানে ওরা 28 মানে 30 কি কেজি থেকে কমে ভয়ঙ্কর। 28 কেজি বা 27 কেজি হয়ে গেছে। আমার এক্স্যাক্টলি ডিজিটটা মনে নেই, যে উনি জানেনই না যে ছেলে কতটা ক্ষতি হতে। তখন সেটা যখন দেখলাম বুঝতেই পারলাম যে সে সত্যিই বেশ মোটা সোটা, কিন্তু সে নাকি আগে আরও বেশি নাদুস নুদুস ছিল তার মায়ের কথা অনুযায়ী। এইটা কিন্তু খুব দরকার। তিনি সেরকম প্রোটিন পাউডার প্রচুর বাচ্চাকে খাইয়েছেন, এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। একটা কথা আমার আপনাদের মারফত দর্শক বা শ্রোতা বন্ধুদের বলে দেওয়াটা খুব প্রয়োজন বলে মনে হয়, যে হাইটটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে জিনের ওপরে। পুরোটাই। আমার বাবা মা কীরকম লম্বা, বা আমার তার অ্যানসেস্টার কীরকম লম্বা, বা তার প্রিডমিনেন্টলি তার মানে আর প্রজনী কীরকম লম্বা, সেটা বুঝে তার হাইটটা হয়। একটা হেলথ ড্রিঙ্ক যদি আমার হয় যে আমি 5 ফুট অবধি লম্বা হব, একটা হেলথ ড্রিঙ্ক বা কিছু খেলে আমি 5 ফুটের কাছাকাছি রিচ করতে পারবো, আমি তার চেয়ে কম হব না। কিন্তু আমি যদি হেলথ ড্রিঙ্কটা খাই, আমি 5 ফুটের জায়গায় 7 ফুট হয়ে যাব না। মানে হেলথ ড্রিঙ্ক কখনোই হাইট বাড়াতে সাহায্য করে না। হেলথ ড্রিঙ্ক বাচ্চাকে তার চনমনে ভাবটাকে বজায় রাখতে সাহায্য করে, এবং তার যেগুলো ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস, কী হয় অনেক সময়তে আজকালকার অনেক তো ভেজাল দেখতে পাচ্ছেন, সেগুলোর যুগে যেগুলো খুব ইনট্যাক্ট নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলো পেতে সাহায্য করে। কিন্তু হেলথ ড্রিঙ্ক কখনোই একটা ছোট বাচ্চাকে 5 ফুটের জায়গায় 7 ফুট বা 8 ফুট করে দেবে না। হেলথ ড্রিঙ্কের কথা যখন আপনি বললেন, এখন কিন্তু মায়েদের বা ফ্যামিলির লোকেদের সবারই ধারণা একটা যে হেলথ ড্রিঙ্ক বাচ্চাকে একটা দিতেই হবে। মানে এটা কি নেসেসারি? আমি তো বারবার করে বললাম, ইটস নট নেসেসারি, ইটস নট ম্যান্ডেটারি। আপনার বাচ্চা যদি আমাদের বাঙালি নিয়ম অনুযায়ী ভাত, ডাল, সবজি, মাছ, বা যারা ভেজিটেরিয়ান তারা একটুখানি পনির বা সয়াবিন বা টক দই খান, তাহলে আমার মনে হয় না যে হেলথ ড্রিঙ্ক ওপর থেকে দিতে হবে। এখন কোনো বাচ্চার প্রচণ্ড উইক, তার ডায়রিয়া হয়েছে, বা বাচ্চার গ্রোথ হচ্ছে না, ওয়েটটা প্রপারলি বাড়ছে না, ভীষণ আন্ডারওয়েট, একটা 3 বছরের বাচ্চার ওজন 9 কেজি বা 9.5 কেজি, সেই জায়গায় অবশ্যই তার যিনি পেডিয়াট্রিক ডায়েটিশিয়ান বা ক্লিনিক্যাল, তখন ভাবতে হবে। কিন্তু একটা বাচ্চা ঠিকঠাক করে ডেলি তার যে রুটিনের খাবার দাবারগুলো করছেন, কম হোক বেশি হোক খাচ্ছেন, তার জায়গায় হেলথ ড্রিঙ্কের কোনো প্রয়োজন নেই। শুধু হেলথ ড্রিঙ্ক খেয়ে ওই জুভেনাইল ডায়াবেটিস, জুভেনাইল ওবেসিটি, খুব বেড়েছে। জুভেনাইল কার্ডিও সমস্যা। আমি দেখলাম, গতকালই দেখলাম একটা ছোট বাচ্চার প্রায় ট্রাইগ্লিসারাইড 300, 350, 400 কাছাকাছি, ছোট, তার 7 বছরের বাচ্চা এরকম। তো সেগুলো কিন্তু অনেক মারাত্মক বিপদ করে দেয়। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় মা বাবারা বলেন যে সফট ড্রিঙ্ক খাস না, জুস খা, বলে প্যাকেট যে জুসগুলো পাওয়া যায় সেগুলো কিনে দেওয়া হয় বাচ্চাদের। এতে কি কোনো লাভ হচ্ছে আদৌ? দেখুন, আবার ওই একই রকমভাবে প্যাকেটজাত জিনিসপত্র, যে কোনো জিনিস যখন প্যাকেট করা হচ্ছে না, তার মধ্যে প্রিজারভেটিভ দেওয়া হচ্ছে। কারণ প্রিজারভেটিভ ছাড়া প্যাকেট জিনিসকে আপনি তার শেলফ লাইফটা বাড়াবেন কী করে? একটা প্যাকেটের মধ্যে দেখবেন যে একটা তার ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে, একটা এক্সপায়ারি ডেট লেখা থাকে। তার মানেটা কি, এই থেকে এই দিন অবধি সেই জিনিসটা চলবে বা থাকবে। তাহলে সেই দিন অবধি একটা ফ্রুটসকে টিকিয়ে রাখতে গেলে তার মধ্যে প্রচুর প্রিজারভেটিভ অ্যাড করতে হবে, প্রচুর অ্যাডিটিভস অ্যাড করতে হবে, প্রচুর কালার অ্যাড করতে হবে। এবার আমাদের এখানে যে কালারগুলো রয়েছে, যেগুলো পারমিটেড কালার বলা হয়, সেগুলো বেশ কস্টলি। আপনি ধরি পনসু বলুন, বা স্যাফরন বলুন, বা জাফরান বলুন, এগুলো কিন্তু যথেষ্ট কস্টলি। তো এই কস্টলি যদি একটা কালার আমি সেই ড্রিঙ্কে ইউজ করি, সেই ড্রিঙ্কের দামটাও কিন্তু অনেক বাড়বে। কিন্তু একটা ছোটোখাটো ড্রিঙ্ক, যেখানে একটা কমলা রঙের জায়গায় মেটানিল ইয়েলো ব্যবহার করে দিলাম, সবুজ রঙের জায়গায় একটা আমি ম্যালাকাইট গ্রিন অ্যাড করে দিলাম, বা লাল রঙের জায়গায় রেড অরামিন বা সব ধরনের রঙ ইউজ করে দিলাম, এগুলো সবটাই কিন্তু কার্সিনোজেনিক, এগুলো সবটাই কিন্তু নিউরো ডিজেনারেটিভ প্রসেসের জন্য হেল্প করে, এবং এই সবটাই কিন্তু সিনড্রোম এক্স বা যে কোনো নন কমিউনিকেবল ডিজিজের জন্য কিন্তু আমাদের আগে এগিয়ে নিয়ে যায়। সুতরাং যে কোনো প্যাকেটজাত দ্রব্য, সেগুলো খাবার আগে দুবার ভাবুন, এবং সবাইকে বলবো যে সামনে ড্রিঙ্ক দেখে আপনারা কিনছেন, তার যে ব্যাক সাইডের ফ্লিপ অফ করে দেখতে পাবেন যে সেখানে কী কী ইনফরমেশনস দেওয়া আছে, সেগুলো পড়ুন। সেগুলোর মধ্যে অনেক সময় থাকে কিছু টেকনিক্যাল বা মেডিকেল জার্গনস, যদি বুঝতে না পারেন, ইউ হ্যাভ টু স্পিক টু ইউর ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, ডাক্তারবাবুর সাথে কথা বলে দেখুন যে সেটা আদৌ আপনার বাচ্চার জন্য ঠিক কিনা। একটা গোটা ফলে, ধরুন একটা গোটা ফল বা গোটা পাকা পেঁপে
বা একটা গোটা পেয়ারা, সেখানে যদি আমি তার খোসা সমেত খাই, আমি ডায়েটারি ফাইবার, রাফেজ যেগুলো পাবো, যেগুলো আমার মেটাবলিজমে সাহায্য করবে। কিন্তু একটা জুসে আমি তো জুসে কোনো পাল্প পাচ্ছি না, শুধু একটা লিকুইড পাচ্ছি। মেবি কিছু কিছু ড্রিঙ্কসে এখন পাল্প অ্যাড করে দেয়, কিন্তু একটা গোটা ফল খাওয়ার যে পাল্পের যে অ্যামাউন্ট কখনোই সেটা একটা সম্ভব জুসে নয়। সম্ভবই নয়। আমি হয়তো যদি ফুল ফ্লুইডও বলি, সেখানে ওই পাল্পটুকু দিয়ে কিন্তু ওই যে আই ওয়াশটাই হবে, যে হ্যাঁ দেখো আমি পাল্পি জুস খাচ্ছি, আমি কিন্তু আপনার কথা মতো কিন্তু জলের মতো ড্রিঙ্কটা খাচ্ছি না। কিন্তু কোনো রকমভাবে ইউ কান্ট রিপ্লেস অফ দিস সেম ড্রিঙ্ক লাইক আ হোল ফ্রুট। একটা হোল ফ্রুট খেলে কিন্তু তার ক্যালোরি যেরকম খুব ভালো, এবং গাছ পাকা পেঁপে বা গাছের পেয়ারা খুব ভালো। আর বাচ্চাকে কিন্তু ওই ক্র্যানবেরি, ব্লুবেরি, রাসবেরি, উলবেরি প্রচুর কস্টলি করে আমি কোনো বাজার থেকে কিনে আনছি, কোনো প্রয়োজন কিছু নেই। আমাদের এই বাংলাতে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় বা ফলগুলো পাওয়া যায়, সেগুলো সবটাই কিন্তু এখানকার ওয়েদার বা এখানকার যে টেম্পারেচার, তার জন্য কিন্তু প্রিপেয়ার্ড। সেটা আমরা যদি ওয়েস্টার্ন ডায়েটটা ফলো করতে যাই, আমার জায়গাটা তো ওয়েস্টার্ন নয়। আমরা কিন্তু মনে করি যে ডায়েট মানেই প্রচণ্ড কস্টলি কিছু একটা। আমি ওয়েট লস ডায়েট করব মানে আমাকে সমস্ত বিদেশ থেকে জিনিসপত্র অনলাইনে আনিয়ে ডায়েট করতে হবে। কিন্তু আমরা যে নিজের দেশের জিনিসপত্র দিয়ে, এখানকার লোকাল জিনিসপত্র দিয়েও ডায়েট করতে পারি, এটা কতটা সত্যি, এটা একটু মানুষকে বুঝিয়ে বলুন। একদম তাই। আমরা একটা কথা মাথায় রাখতে হবে, যে আমি যে কথাটা বলছি এতক্ষণ ধরে, যে ধরুন বাইরের যেগুলো ভেজিটেবলসগুলো থাকে, আমি ধরলাম যে কাল থাকলো বা ব্রকলি থাকলো, বা অনেক সময় লেটিউস থাকলো, দেখবেন আজকাল আইসবার্গ লেটিউসও কিনতে পাওয়া যায়, লেটিউস থাকলো বা থাইম থাকলো, বা অনেক সময়তে অ্যাসপারাগাস থাকলো, সেগুলো তো বাইরের দেশের জন্য। কিন্তু আমাদের এখানে ঝিঙে বা পটল বা কুমড়ো বা শিম বা ঢ্যাঁড়স, এগুলো সবটাই কিন্তু যেরকমভাবে ময়েশ্চার কন্টেন্ট থাকে, এবং ওগুলোর মধ্যে যে ভাইটামিনস বলুন বা মিনারেলস বলুন বা অ্যান্টিঅক্সিডেন্ট বলুন, ওগুলো ইনট্যাক্ট থাকে, কারণ এগুলো তো এখানেই তৈরি হচ্ছে, এখানে আমরা পাচ্ছি। এর কার্যক্ষমতা, যদি আমি একটা খাবারটাকে শুধুমাত্র খাওয়া এবং সোশ্যালি স্ট্যাটাস, মানে আমি সেটা কোনো একটা জায়গাতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো এবং লোককে দেখাবো যে আমি খুব কস্টলি একটা লাইফস্টাইল মেনটেন করি, ডায়েট করছি, যে টিপিক্যাল ডায়েট করছি, কথাটা বলে, ডায়েট তো সবাই করছে, ডায়েট ছাড়া কেউ বাঁচতে পারে, কিন্তু সেইটা করছি, সেটা না করে আপনি যদি নর্মাল ঝিঙে পোস্ত, একটুখানি তার সাথে মুসুরির ডাল, বা ঝিঙে পোস্ত তার সাথে একটুখানি কলাইয়ের ডাল বা একটুখানি মুগের ডাল দিয়ে খান, সেটা কিন্তু বেশি উপকার, রাদার দেন আপনি ব্রাউন রাইস খাচ্ছেন, তার সাথে প্রচণ্ড ওই খাল বা তার সাথে ব্রকলি, তার সাথে প্রচণ্ড কি বলবো ওই অ্যাসপারাগাস, এগুলোকে টস্ট করে খাচ্ছেন। আমি বলছি না এগুলো খাওয়া খারাপ, এগুলো খেতে পারেন, কিন্তু ইউ নেভার রিপ্লেস উইথ দিস পার্টিকুলার ফুডস উইথ ইউর রিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সবসময়তে আমাদেরকে কিন্তু প্রথম সারিতে রাখতে হবে। আপনি ব্রাউন রাইসের কথা বললেন, অনেকেরই ধারণা এখন যে ব্রাউন রাইস খাওয়া আমাদের নর্মাল যে রাইস তার থেকে বেটার, আদৌ কি? দেখুন, ব্রাউন রাইস বলতে গেলে সেটা কতটা ব্রাউন হচ্ছে, মানে আমরা মিল্ট যদি বলি, একটা চাল বলি, সেই জায়গা থেকে অনেক রকমের চালের তো ক্লাসিফিকেশনস আছে, বয়েলড রাইস, পার বয়েলড রাইস, ঠিক আছে, তারপরে তুলসীভোগ, গোবিন্দভোগ, অনেক রকম মিনিকিট, অনেক রকমের চালের ক্লাসিফিকেশনস রয়েছে। তো সেই চালগুলো কি হয়, ইউজুয়ালি আমাদের দেখতে পাওয়া যায় সেই চালগুলো হচ্ছে আমাদের নর্মাল যে রাইসের কোয়ান্টিটি হয়, সেই রাইসের তার যে গুণগত মান অনেক বেশি থাকে। কিন্তু ব্রাউন রাইস মানে হচ্ছে যে তার যে এন্ডোস্পার্মটা বা তার যে বাইরের কোটটা, সেটা ইনট্যাক্ট রয়ে গিয়েছে, এবং সেই ব্রাউন রাইসটা কোনো একটা পার্টিকুলার কোম্পানি কতটা সেরকমভাবে পদ্ধতি মেনে চলছে, না কতটা কালার দিয়ে ব্রাউন করছে, সেটা কিন্তু বড় কোয়েশ্চেন। যদি কালার দিয়ে ব্রাউন করে, তা তো লাভ তো হবেই না, উল্টে ক্ষতির ভাগটাই অনেক বেশি হবে। আর ব্রাউন রাইস কিন্তু খেতেও খুব একটা বেশি আমাদের বাঙালিরা ভালোবাসেন না। সেই জায়গাতে আমার মনে হয় অল্প ভাত খান, আফটারঅল তো স্টার্চ বা গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেশি থাকে, কিন্তু আমাদের যে নর্মাল পার বয়েল বা যাকে আমরা বলি ঢেঁকি ছাটা চালের ভাত, সেই ভাতটাকে বেশি ইউজ করুন রাদার দ্যান হ্যাভিং ব্রাউন রাইস। অনেকেই কিন্তু এখন ভাত রুটি ছেড়ে দিতে চাইছেন রোগা হওয়ার জন্য। অনেকেই বলেন যে ডায়েটে ভাত রুটি রাখছিস কেন, ভাত রুটি ছেড়ে দে, রোগা হয়ে যাবি। এটা সত্যি? ভাত রুটি না, কখনো ছেড়ে দিলে রোগা হওয়া যায় না। তার কারণটা হচ্ছে যে ভাত রুটির একটা সিরিয়াল গ্রুপের মধ্যে পড়ে, যাকে আমরা শস্য বলি। আপনি দেখবেন যে ভাত রুটি ছাড়ছে, সে হয়তো বাইরে প্রচুর চিজ খাচ্ছে, সে হয়তো প্রচুর বাটার খাচ্ছে, সে হয়তো প্রচুর এমন কিছু ড্রিঙ্কস খাচ্ছে যেগুলোর মধ্যে প্রচুর ক্যালোরি রয়েছে। ভাত রুটি তো আমাদের স্টেপল ফুড, এইটা তো আমাদের বৈশিষ্ট্য, আমরা বড়ই হয়েছে ভাত রুটি দিয়ে। এবার তিনি যদি মনে করেন যে আমি ভাত রুটির পরিবর্তে একটু কিনোয়া খাবো
বা ওটস খাবো, বা আমি সেই জায়গাতে মিলেট খাবো, আজকাল জোয়ার, বাজরা, রাগি, ফক্সটেল মিলেট হয়েছে, সেগুলো খাবো, তিনি খেতে পারেন সেগুলো। কিন্তু আমাদের পশ্চিমবাংলার লোকেরা বা বাঙালিরা ইউজুয়ালি কিন্তু এগুলোতে অভ্যস্ত নয়। নর্থের সাইডগুলোতে যেগুলোতে জোয়ার, বাজরা, রাগি কিন্তু ওদের খুব স্টেপল ফুড, সহজেই মানুষ পায় এবং সেগুলো খায়। আজকাল সব জায়গায় সব কিছু অ্যাভেলেবেল, কিন্তু অনেকে রাগি এখানে ভালোবাসেন না খেতে। যদি না ভালোবাসেন, আমি ইচ্ছার বিরুদ্ধে যদি জোর করে সেই খাবারটা খাই, সেই খাবারটা না ডাইজেশন প্রসিডিওর প্রপারলি কিন্তু হবে না, কারণ খাবারের সাথে না মনের একটা বড় ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমরা যাকে বলি সিরোটনিন বা ডোপামাইন, মন, অর্থাৎ খাবার খেলে মন ভালো থাকে। আপনি হয়তো এই খাবারগুলো খাচ্ছেন কিছুটা ইউ হ্যাভ টু বাউন্ড টু, বা কিছুটা জোর করেই করছেন, বা কিছুটা হয়তো স্ট্যাটাস গিফট করার জন্য করছেন, কিন্তু আপনি দেখবেন যে ভেতরের দিক থেকে মেন্টালি ইউ আর নট হ্যাপি। মানে কোনোভাবেই এগুলো আমাদের কমফর্ট ফুড হবে না। কমফর্ট ফুড কোনোদিনই হবে না। আপনি যদি মনে করেন যে ভাত রুটি আমি ছেড়ে দেবো, আপনি ছেড়ে দিতেই পারেন, কিন্তু সেগুলো কিন্তু কমফর্টের মধ্যে হবে না। মডারেশন ইজ দ্য কি। আজকাল দেখবেন শুনতে পাওয়া যায় পিসপাস বা ওয়ান পট মিল, যেগুলো ভাতের মধ্যেই সব রকম সবজি বা একটুখানি চিকেন এগুলোকে অ্যাড করে দিয়ে একটা ওয়ান পট মিল তৈরি করে ফেললাম। আজকাল ফার্স্ট লাইফে সবাই ওয়ার্কিং, উইমেন আর ওয়ার্কিং, মেন আর ওয়ার্কিং, কারোর পক্ষে তো গিয়ে ফিরে গিয়ে আবার এত রকমের পদ রান্না করা সম্ভব হয় না। সেই জায়গাতেই ওয়ান পট মিলের কনসেপ্টটা এসছে, যেখানে আমি আমার পুরো যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ইম্পর্টেন্ট এসেন্সিয়াল নিউট্রিয়েন্টসের মাত্রাগুলোকে ঠিক রেখে আমি করতে পারবো। ভাতের মধ্যে একটু ডাল দিয়ে দিলাম, সব রকম সবজি দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি মাছ কাঁটা বেছে দিয়ে দিলাম, অথবা চিকেন দিয়ে দিলাম, দিয়ে পিসপাস তৈরি করে দিলাম, যাকে বলে ওয়ান পট মিল। সেটা খেতে পারেন যারা অবাঙালি হন, যারা ননভেজ খাবার দাবার খান না, বাঙালিরাও আজকাল অনেক সময় ননভেজ খান না ভিগানের যুগে, তারা সেই জায়গাতে সয়াবিন অ্যাড করতে পারেন, লো ফ্যাট বা ক্রিমলেস পনির অ্যাড করতে পারেন, ছানা অ্যাড করতে পারেন, বা ডাল বা রাজমা অ্যাড করতে পারেন, সেগুলো অ্যাড করতে পারেন। কিন্তু আবার একটা কথা বলবো কন্ট্রাডিক্টরি, যেটা সয়াবিনটা কিন্তু আবার খুব বেশি যায় না আমাদের মেয়েদের জন্য, কারণ আমরা জানি যে একটা ফিমেল ডমিনেটিং জিটিএইচ, যাকে বলা হয় গনোট্রফিক স্টিমুলেটিং হরমোন বা জিটিএইচ হরমোন, সেই হরমোনে ইস্ট্রোজেন থাকে, এবং সেই ইস্ট্রোজেনটা কি হয়, সয়াবিনের মধ্যে একটা প্রিকারসর থাকে ফাইটো ইস্ট্রোজেন। তো যদি শরীরের মধ্যে বেশি করে ইস্ট্রোজেন খরিত হয়, তাহলে সেই মেয়েটি একটা সার্টেন টাইমের পরে গিয়ে অনেক সময়তে কি হয় না, ব্রেস্ট ক্যান্সার বা ইউটেরিয়ান ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার এগুলো শিকার হলেও হতে পারে। গবেষণা এখনও পুরোপুরি ফুল স্টপ দেয়নি, চলছে। তবে সেই জায়গাতে সয়াবিনটা অতিরিক্ত না খাওয়াটাই ভালো। মাঝে মধ্যে ডায়েটে রাখুন, ডেফিনেটলি সয়াবিনের মধ্যে খুব ভালো ফাইটোএস্ট্রোজেন তো রয়েছে, তার মধ্যে আইসোফ্লাভন, জেনিস্টেন, খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এবং যদি 100 গ্রাম সয়াবিন আপনি নেন, প্রায় 43 গ্রাম মতো প্রোটিন আপনি ওখান থেকে পাবেন। খুব ভালো প্রোটিনের সোর্সও ডায়েটে রাখতেই পারেন। একাধ দিনে ইট উইল মেক নট মেনি এনি ডিফারেন্সেস, কিন্তু রোজের ডায়েটে প্রচুর প্রচুর সয়াবিন, প্রচুর সয়া মিল্ক, প্রচুর সয়া ড্রিঙ্ক না করাটাই ভালো, বিশেষ করে মেয়েদের জন্য। ছেলেদের জন্য সেই জায়গাটা খুব একটা বেশি তারতম্য বা পার্থক্য বুঝতে পারে। যারা ল্যাকটোজ ইনটলারেন্স, তাদের তো অনেক সময় দেখা যায় যে সয়া মিল্ক খাচ্ছেন তারা, তাহলে তারা কি করবেন? তারা কি সয়া মিল্কের বদলে আমন্ড মিল্ক খাবেন? দেখুন, যারা ল্যাকটোজ ইনটলারেন্ট, এই ল্যাকটোজটা হচ্ছে ইউজুয়ালি আমাদের ডাইস্যাকারাইড, দুধের মধ্যে থাকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, এই দুটো মনোস্যাকারাইড তৈরি হচ্ছে ল্যাকটোজ। এবার অনেকের কি হয় না, শরীরের মধ্যে ল্যাকটেজ যে এনজাইমটা আছে, যে উৎসেচকটা আছে, ঠিকঠাক করে কাজ করে না, ছোট বয়সী হোক বড় বয়সী হোক। ফলে তারা র মিল্কটা বা কাঁচা দুধ, যাকে আমরা জাল দিয়ে ইউজুয়ালি বাঙালি বাড়িতে আমরা পান করে থাকি, সেটা সহ্য করতে পারেন না। সেই দুধটা র মিল্কই হোক, কফিতে দিয়েই হোক, চাতে দিয়েই হোক, বা যে কোনো ফর্মেই হোক না কেন, কিন্তু তিনি যদি সেই দুধটাকে একটু ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার বা একটু লেবু দিয়ে ছানা কাটিয়ে নেন, তাহলে দেখা যাবে যে কেজিন যে প্রোটিনটা, সেই প্রোটিনটাই কিন্তু তারা বেশি পরিমাণে পাচ্ছেন, তাদের ল্যাকটোজের মাত্রা কিন্তু অনেকটাই কম। কারণ কি হয়, বেশিরভাগ ওয়ে যে পার্টটা থাকে সেই পার্টটাকে ডিসকার্ড করে দেওয়া হয়। জলটাকে যদি আপনি 250 গ্রাম দুধ দিয়ে ছানা কাটান, আপনি হয়তো 50 গ্রাম মতো ছানা পাবেন। তো সেইটা কিন্তু খুব উপকারী। আবার অনুরূপভাবে যদি আপনি সেই দুধ থেকে টক দই তৈরি করেন, সেটাকে ওভারনাইটে রেখে সেখান থেকে ওটাকে অ্যাসিড ফর্ম করে একটা ভালো উপকারী ব্যাকটেরিয়া প্রোবায়োটিক ফর্ম করেন, সেটা খুব ভালো। অনেকের টক দই যদি খেলে সহ্য না হয়, সেই জায়গাতে তিনি ছাঁচ খেতে পারেন, তিনি বাটার মিল্ক খেতে পারেন, এগুলোতেও খুব বেশি তাদের উপকার পাবেন। তো এগুলো যদি তাদের পক্ষে এগুলো কোনোটাই সহ্য হচ্ছে না, তার জায়গায় আমন্ড মিল্ক
বা ওটসের মিল্ক, আজকাল অনেক রকমের দুধই কিনতে পাওয়া যায়, সেগুলো খেতে পারেন। সয়া মিল্কটা যে কোনো বয়সে যাদের মেনার্ক হয়ে গিয়েছে একটু অ্যাভয়েড করাটাই ভালো। মেনার্ক মানে পিরিয়ডের মেনস্ট্রুয়েশন সাইকেলের প্রথম স্টেপ, মানে 12 বছরের বা 11 বছরের পরের মেয়েদের ক্ষেত্রে। ডায়েটের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি বলা হয় যে তেলটা খুব কম খেতে হবে, মানে তাহলে দিনে কতটা কম তেল খাবো, আমার কতটুকু পরিমাণ তেল আমরা দিনে খাবো? এইটা নিয়ে না খুব একটা মজার ব্যাপার আছে তেল নিয়ে। কি হয়, অনেকে তেল নিয়ে বলেন যে বিনা অয়েলে রান্না, বিনা তেলে রান্না। আমি দেখি সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করতে করতে দেখি অনেক জায়গায় দেখা যায় এগুলো না অ্যাবসোলিউট মিথ। তেল ছাড়া কোনোদিনই কিন্তু কোনো রান্না হয় না। নাম্বার 1, প্রথমত আমাদের শরীরে না যে ভাইটামিনসগুলো রয়েছে, যেগুলোকে আমরা বলি হচ্ছে যে ফ্যাট সলিউবল ভাইটামিন A, D, E, K, সেগুলো তেল ছাড়া কিন্তু কোনো রকমভাবেই দ্রবীভূত হয় না। ফলে একটু অ্যামাউন্ট অফ তেল কিন্তু আমাদের লাগবেই। ফলে একটা পূর্ণবয়স্ক মানুষের মোটামুটি 20 থেকে 25 ml তেল, যদি আমি চামচের ভাগ করে বলি 5 টিস্পুন মতো অয়েল সারাদিনে তার কিন্তু লাগে। এবং সেই তেলটা মুফা, পুফা এবং সাফা, অর্থাৎ মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড 1:1:1। এবার মুফা কোন তেল থেকে পাওয়া যায়? বেশিরভাগ পাওয়া যায় গ্রেপসিড অয়েল, গ্রাউন্ডনাট অয়েল, গ্রাউন্ডনাট অয়েল বা কোনো সময়তে মাস্টার্ড অয়েল। এই গ্রাউন্ডনাট অয়েল বা মাস্টার্ড অয়েলের মধ্যে কিন্তু মুফার ভাগটা অনেক বেশি থাকে। অনুরূপভাবে যদি আমি দেখি পুফা, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তাহলে সেই জায়গাতে দেখতে পাবো আমরা ওই রাইস ব্র্যান অয়েল বা স্যাফলোয়ার অয়েল বা সয়াবিন অয়েল বা সেজমি সিড অয়েল, এগুলোর মধ্যে খুব ভালো পরিমাণে থাকে। তাহলে একটা বাড়িতে সর্ষের তেলও রাখলাম, অবশ্যই ঘানি থেকে নয়, টেট্রাপ্যাক্টের কোনো একটা ভালো সর্ষের তেল এবং একটা সাদা তেল রাখলাম। ঘানি থেকে নয় কেন? কারণ ঘানির মধ্যে কিছু কম্পাউন্ড বা কম্পোনেন্ট থাকে যেগুলো অনেক সময়তে কার্সিনোজেনিক বলা হয়, সেগুলো কিন্তু তারা ওখান থেকে সরিয়ে দেন না। যখন তেলের মিল প্রসেসড করা হচ্ছে, সেগুলো যখন ওটাকে টেট্রা প্যাক করা হচ্ছে, তখন সেই যে পার্টিকুলার কম্পাউন্ডটা বা কম্পোনেন্টটা ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। সেখানে ঘানির তেল যে খুব আদর্শ অনেক সময়তে, কিন্তু সেটা কিন্তু ডায়েটের জন্য কিন্তু একদমই নয়। সেই জায়গাতে আপনি টেট্রা প্যাক কোনো একটা ভালো ব্র্যান্ডের, সেখানে একটা ভালো লাইসেন্সড আছে, প্রপারলি তারা সমস্ত গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনসকে ওবে করছে বা বাইট করছে, সেটা নিতে পারেন। এবার আসি যে স্যাচুরেটেড ফ্যাটটা, এই যে ঘি, বাটার, বনস্পতি, চিজ, ক্রিম, সবটার মধ্যে কিন্তু খুব হাই স্যাচুরেটেড ফ্যাট থাকে। আপনি আলোচনা করতে করতে বলছিলেন যে ঘিয়ের কথা, ঘিয়ের মধ্যে না খুব ভালো শর্ট চেন ফ্যাটি অ্যাসিড থাকে, যাকে বিউটারিক অ্যাসিড আমরা বলি। ঘি অনেক সময়তে কিন্তু আমাদের শরীরের অনেক কাজে, অনেক মেটাবলিক অ্যাক্টিভিটিতে কিন্তু খুব উপকারী। ফলে ঘি, বাটার যে একেবারেই খারাপ তা কিন্তু নয়। কিন্তু আমরা তো ওয়েট কারেকশন নিয়ে কথা বলছি। 100 গ্রাম ঘিতে পাওয়া যায় 100 গ্রাম মতো ফ্যাট। এবার আপনি ভেবে দেখুন, যদি আপনি একটা টিস্পুন মতো আপনি ঘি খান, ওখান থেকে 5 9 45 45 কিলো ক্যালোরি কিন্তু আপনি পাচ্ছেন। তো সেই জায়গাতে মাথায় রেখে যদি আমি 100 ml মতো ঘি খাই, তাহলে 900 কিলো ক্যালোরি পাচ্ছি। তাই ক্যালোরি ভাগটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। ফলে আমাদের দাড়ি কাটা, অর্থাৎ মাত্রা দেওয়াটা, অর্থাৎ কোথায় থামতে হবে, মডারেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। ঘি খাওয়া কোনো অংশেই খারাপ নয়, বাটার খাওয়া কোনো অংশেই খারাপ নয়, কিন্তু আমি কতটা খাবো, কতটা পরিমাণ খাবো। এবার আসি তেলের ব্যবহারটাতে। সেই তেলটা আমি যদি সিমার করে খাই বা আমি বয়েল করে খাই, সেই জায়গায় কোনো ক্ষতি নেই। কিন্তু ওই তেলটাকে আমি একটা সার্টেন বয়লিং টেম্পারেচারে প্রচণ্ড ডিপ ফ্রাই করলাম। ডিপ ফ্রাই করলে কি হলো না, ওখান থেকে ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো এবং রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হলো। এই যে ধোঁয়াটা, এগুলো কিন্তু এগুলো কিন্তু একটা মানে রেডক্স, মানে অক্সিজেনেশন। বেশি অক্সিজেন থাকলেই কি হবে, সেটা শরীরের জন্য ক্ষতি। সেখানে অ্যান্টি অক্সিডেন্টের আমাদের এই তথ্যটা এসছে বা এই কনসেপ্টটা এসছে। সেই জন্য কোনো কিছুকে ডিপ ফ্রাই করে খাওয়া উচিত নয়। আপনি তেল ব্যবহার করুন, সেটাকে সিমার করে বা স্মিয়ার করে বা শ্যালো করে ইউজ করুন। কিন্তু একটা ছাঁকা তেলে প্রচণ্ড কড়কড়ে করে আপনি চিকেন ভাজলেন বা আপনি নিমকি তৈরি করলেন বা আপনি যে কোনো কিছু আপনি ভাজলেন, ডিপ ফ্রাই করলেন, সেইটা কিন্তু আমাদের যেমনভাবে হার্টের জন্য ক্ষতি, তেমনভাবে আমাদের ফ্রি রেডিক্যাল তৈরি করে। ফলে নন কমিউনিকেবল ডিজিজগুলো, হাইপারটেনশন থেকে শুরু করে, ইনসুলিনের কার্যক্ষমতা কম হওয়া থেকে শুরু করে, ওবেসিটি থেকে শুরু করে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটির যেগুলো ক্ষতিগুলো, সবটা কিন্তু লাইন দিয়ে আসবে। তাহলে দেখা গেল যে তেলটা কিন্তু কখনোই ক্ষতি কিছু নয়। তেলের যে ব্যবহার, কুকিং মেকানিজম, সেইটা চেঞ্জ করতে পারলে কিন্তু আমাদের তেল খাওয়াটা কিন্তু
কোনো অপকারী কিছু আপনি সর্ষের তেলের কথা বললেন, অনেকেরই ধারণা যে সর্ষের তেল খাওয়া ভালো নয়, তার বদলে রাইস ব্র্যান অয়েল বা সানফ্লাওয়ার অয়েল বা এখন তো বিশেষ করে অলিভ অয়েল খেলে খুব ভালো হবে। কি হবে, এটা কি সত্যি? এইটা বোধ হয় একটা অনেকের খুব ভয় পাচ্ছেন অনেক বছর আগে একটা তথ্য থেকে। সেই তথ্যটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার জায়গাতে সর্ষে, যেকে ব্রাসিকা নাইগ্রা বলে থাকে, ব্রাসিকেসি ফ্যামিলি, এবং তার সঙ্গে আর্জিমান সিডস, আর্জিমান প্ল্যান্ট এবং সর্ষে একই রকম দেখতে হয়। ওই ব্যবসায়িক চতুরতার জন্য অনেকে সেই আর্জিমান সিডসটা বা তেলটা ব্যবহার করে গিয়ে সর্ষে তেল হিসেবে চালিয়েছিল। তার ফলে ওই তেল খাওয়ার পরে অনেক মানুষ ওই ক্রিপলিজম বা পঙ্গু হয়ে যাওয়া, অনেক মানুষ মৃত্যু হয়ে যাওয়া, এই সমস্যাগুলো হয়েছিল অনেক বছর। যদি আপনি নিউজ পেপার ঘাঁটেন আপনি দেখতে পাবেন এই সমস্যা তৈরি হয়েছিল। সেই জন্য মানুষের মধ্যে ভয় ধরে গিয়েছে সর্ষের তেল মানেই খারাপ। তবে এখনকার দিনে সেই জিনিসটা অনেকটা কমে গিয়েছে। লোকে এখন সেটা করে না, এখন এত বেশি লাইসেন্স প্রসিডিওর চলে এসছে, ফলে সেই সমস্যাগুলো কমেছে। ফলে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু অলিভ অয়েলে যেহেতু স্মোক পয়েন্টের উপর ডিপেন্ড করে, ফলে কোনো একটা পার্টিকুলার অলিভ অয়েল দিয়ে আপনি কিন্তু ডিপ ফ্রাই করতে পারবেন না। ভার্জিন আর একটা হয় এক্সট্রা ভার্জিন, হয়তো যদি এক্সট্রা ভার্জিন দিয়ে আপনি ডিপ ফ্রাই করেন, তার কিন্তু স্মোক পয়েন্টের এত ডিফারেন্সিয়েট ঘটবে, সেগুলো কিন্তু আবার একটা কার্সিনোজেনিক কোনো মলিকিউল ফর্ম করতে পারে। গন্ধটাও খুব খারাপ হয়ে যায়। সেই জন্য অ্যারোমাটা চেঞ্জ হয়ে যাই। সেখানে আমি প্রচুর পয়সা দিয়ে অলিভ অয়েল কিনে ডিপ ফ্রাই করে খাচ্ছি, সেটা কিন্তু আপনার শরীরের হিতে বিপরীতই করছে, ক্ষতি করছে। ইট ক্যান গিভ অ্যাডভার্স রিয়াকশনস টু ইয়োর হেলথ। তো সেই জায়গাতে মাথায় রেখে আমি অলিভ অয়েলটা কিন্তু একটু কম ব্যবহার করে তার জায়গাতে আমি সর্ষের তেলটা ব্যবহার করতেই পারি, এবং একটু বাজেট ফ্রেন্ডলি। আবার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে সর্ষের তেল, রাইস ব্র্যান অয়েল, সানফ্লাওয়ার অয়েল, কোনগুলো আমাদের জন্য বেটার? একটা কথা বলি যে তেল নেওয়ার সময় আমাদের দেখতে হবে যে তার মধ্যে ওরাইজন অয়েল এর মাত্রা কতটা রয়েছে, সেই তেলের মধ্যে সেই তেলের স্মোক পয়েন্ট কীরকম রয়েছে, সেগুলোকে মাথায় রেখে আমরা সেই তেলটা কিন্তু পারচেস করব। সর্ষের তেল বললাম যে মুফা রিচ অয়েল, মুফা মানে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ সারাদিনের ডায়েটে মোটামুটি 10 থেকে 15% আমি সর্ষের তেল রাখবো। এবার সাদা তেল, এইটা আমি ডায়েটে রাখবো মোটামুটিভাবে 7 থেকে 10%, 7 থেকে 10%। তাই যে 2 চামচ সর্ষের তেল থাকে, 1 চা চামচ সাদা তেল থাকবে। এবার যেটা স্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ ঘি বা বাটার বা বনস্পতি আমি বলবো না, কারণ যেগুলো খুব বেশি ট্রান্সফ্যাট হয়ে যায়, সেগুলোকে ডায়েটে আমি কম রাখবো। অনেকে দেখবেন যে খুব উপোস হলে আমাদের মা কাকিমারা খুব লুচি, পরোটা এগুলো খান। দেখবেন আগেকার দিনে লুচি কোনো পার্টিকুলার ঘিয়ের ব্র্যান্ডে করা হতো। আমি বলবো এখন লুচি করলে তেলের লুচি করুন, এবং লুচির যে ডো থাকবে সেটা ময়দার জায়গায় আটা ব্যবহার করুন, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। সেটা কিন্তু খেতেও যেরকম সুস্বাদু হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের রসনাকেও তৃপ্ত করতে পারবো। লুচি কোন তেলে ভাজবো? লুচি যদি ভাজতে হয় সেটা যে কোনো সাদা তেল যেটা হোক, ওরাইজন অয়েল থাকছে, এবং সেটা আমাদের ভালো ব্র্যান্ডের একটা রাইস ব্র্যান্ডও হতে পারে, একটা সয়াবিন তেলও হতে পারে, বা একটা সেজমি সিড অয়েলের হতে পারে, যে কোনো তেলে হতে পারে, সেটা দিয়ে আমরা করতে পারি। সর্ষের তেল লুচি খেতে তো নিশ্চয়ই ভালো লাগে না, কেউ খানো না, তো সেই জায়গায় সর্ষের তেলটাকে একটুখানি সরিয়ে রেখে আমরা সাদা তেল সেই দিয়ে লুচি করতে পারি, পাতি বাংলা কথায়। তার মানে আপনি কিন্তু একটা কথা বললেন যে ডায়েট কন্ট্রোল করব, কিন্তু জিভের স্বাদটার দিকেও নজর দেব, মনের শান্তির দিকেও নজর একদমই দেব। তাই, কারণ এত কিছুর মধ্যে মানুষের কিন্তু মনটা ভালো রাখাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই মনটা কিন্তু ভালো রাখে মাছের তেল, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই মাছের তেল বলুন বা বিভিন্ন সিডসগুলো বলুন, চিয়া সিড বলুন, ফ্ল্যাক্স সিডস বলুন, সেজমি সিডস বলুন, এগুলো কিন্তু এই সমস্ত সিডসগুলো কিন্তু আমাদের যেরকমভাবে গাট ফ্রেন্ডলি, এবং সেরকমভাবে কিন্তু আমাদের ব্রেন ফ্রেন্ডলি। এবং একটা কথা মাথায় রাখবেন, আমরা খুব ডাবল টোন্ড মিল্ক নিয়ে কথা বলি। ডাবল টোন মিল্ক সবসময় খেতে হবে, স্কিমড মিল্ক খেতে হবে। আমি দেখলাম যে 100 ml ডাবল টোন মিল্কে থাকে ওই 1.9 গ্রাম অফ ফ্যাট, 100 ml স্কিম মিল্কে থাকে ওই 0.9 গ্রাম অফ ফ্যাট, আর 100 ml হোল মিল্কে থাকে ওই 2.5 to 3 গ্রামস অফ ফ্যাট। কিন্তু হোল মিল্কের মধ্যে এতটা ভালো পরিমাণে ট্রিপ্টোফ্যান, যাকে বলি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সেরোটোনিনে পৌঁছতে কিন্তু সাহায্য করে, এবং আমরা কিন্তু হ্যাপি হই। রাত্রিরে ঘুম আসছে না, আমি রাত্রি একটুখানি ভাত দুধ দিয়ে খেলাম, দুধে ভাতে, বা একটুখানি ডাল দিয়ে খেলাম। তার কারণ তার সায়েন্সটা হচ্ছে যে দুধ এবং ভাত, এত ভালো পরিমাণ দুধের মধ্যে থাকে মেলাটোনিন, ভাতে থাকে সেরোটোনিন।
এই দুটো কিন্তু আমাদের ঘুমের জন্য আদর্শ উপাদান। ডাক্তারবাবুর কাছে গেলেন, একটা ঘুমের ওষুধ লিখে দিলেন, অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন লিখে দিলেন। তার কারণটা হচ্ছে যে আমাদের ব্রেনগুলো না, ব্রেনের যে কী বলবো নিউরনসগুলো থাকে, সবসময় এতটা বেশি পরিমাণে সেরোটোনিনকে তারা নিতে শুরু করে। যত বেশি সেরোটোনিন নিতে শুরু করে তত বেশি দেখবেন মন খারাপ, ডিপ্রেশন, একটা অ্যাংজাইটি, এই সমস্যাগুলো হয়। আমাদের ব্যস্ত জীবন এটা তো খুব কমন প্রবলেম। এবং যত বেশি শরীর থেকে সেরোটোনিন নিয়ে নেবে তত বেশি কিন্তু আমাদের মন খারাপের মাত্রা বাড়তে শুরু করবে। কিন্তু যদি এই পার্টিকুলার ডায়েটগুলো আমরা ডায়েটে সংযোজন করে দিই, হ্যাঁ, একটুখানি টক দই, একটুখানি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, একটু মাছের তেল, একটু ভালো দুধ দিয়ে কোনো একটা শেক, ভালো চকলেট, এই যে হ্যাপি হরমোন, এই হ্যাপি হরমোন সেরোটোনিন, ডোপামাইন, থ্রম্বোটোনিন, এগুলো কিন্তু খুব ভালো। আইসক্রিমের মধ্যে কিন্তু ভীষণ ভালো পরিমাণে ডোপামাইন, থ্রম্বোটোনিন, সেরোটোনিন থাকে। খান না, সপ্তাহে একদিন আইসক্রিম খান, মনটাকে ভালো রাখুন, কোনো অসুবিধা কিছু নেই। একটা জিনিস কিন্তু আমরা আজকাল দেখি, ফ্রোজেন ডেজার্ট আর আইসক্রিম, আমরা অনেক সময় পার্থক্য করতে পারি না, এর মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়েছে। এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, আবার ফ্রোজেন মানে কিন্তু সেটা প্রিজারভেটিভ হয়ে গেল, মানে তাকে ফ্রিজ করে বহুদিন রেখে দিয়েছি সেই কম্পাউন্ডসগুলোকে, এবং সেগুলোকে আমরা ব্যবহার করছি আইসক্রিম রূপে। সেটার কিন্তু ড্রব্যাকস তো রয়েইছে, কারণ সেই ফ্রোজেন্সের মধ্যে যে কালারগুলো আমি ইউজ করেছি, সেই কালারগুলো কতটা বেশি অথেন্টিক কিনা, সেই কালারগুলো পারমিটেড কিনা, বা সেই অ্যাডিটিভসগুলো পারমিটেড কিনা। এবার আইসক্রিম যদি হয়, আমি বলবো কিছু কিছু জায়গাতে আমরা প্রোবায়োটিক যদি আইসক্রিম খাই, মানে আইসক্রিমটাকে দুধ না দিয়ে সেটা টক দই জাতীয় কোনো আইসক্রিম, দেখবেন অনেক জায়গাতে কলকাতা শহরে বা বিভিন্ন জায়গাতে কিনতে পাওয়া যায়, সেইটা কিন্তু ভালো। তার কারণটা টক দইয়ের মধ্যে এমনিতেই ভালো গুণ রয়েছে, ভালো প্রোবায়োটিক রয়েছে, তার সঙ্গে সেটা আইসক্রিম রূপে আমরা খাচ্ছি। ফলে ভাইটামিন B12 বলুন, ক্যালসিয়াম বলুন, ভাইটামিন ডি বলুন, এগুলো খুব ইনট্যাক্ট ওয়েতে আমরা সেই আইসক্রিম থেকে পাচ্ছি। এবং দেখবেন অনেক গবেষণাপত্র দেখতে পাওয়া গেছে, এই 3-4 বছরের বাচ্চাকে সকালে ব্রেকফাস্ট যদি আইসক্রিম দেন না, ও সারা দিনটা কিন্তু খুব চনমনে একটা বিহেভিয়ার করবে। এবং এটা একটা মানে একটা পত্রপত্রিকায়, জাপানি বোধ হয়, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, বেরিয়েছিল, এবং সেখানে এই গবেষণাপত্রে দেখতে পাওয়া গিয়েছে যে আইসক্রিম কিন্তু একটা বাচ্চার কগনিটিভ বিহেভিয়ার, তার যে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, সারাদিনে যে চনমনে ভাবটা অনেকটা বেশি ভালো রাখে। তার কারণটা হচ্ছে আইসক্রিম খেলে বাচ্চার মুড ভালো থাকে। আর কোনো ছোটো বাচ্চাকে যদি আইসক্রিম সে খেলো না, বা তার পছন্দের খাবারটা আপনি খাওয়ালেন না, একই আলু সেদ্ধ ভাত তাকে চটকে ম্যাশ করে, রেড আই করে, তাকে মেরে ধরে ফোর্স করে খাওয়াচ্ছেন, তাহলে কিন্তু দেখবেন সেই বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্টটা কিন্তু এমনিতেই হবে না। সেই জন্য আইসক্রিম ইজ বেটার। কিন্তু যেগুলো ওই ফ্রোজেন বা যেগুলো বাজার চলতি বহুদিন ধরে কিনতে পাওয়া যায়, বা বিভিন্ন আজকাল টার্মসগুলো এসছে আইসক্রিমের, যেগুলো তথাকথিত আইসক্রিম নয়, সেগুলো ফ্রোজেন ডেজার্ট বলা হয়, পাম অয়েল ইউজ করা হয়। হ্যাঁ, পাম অয়েল তো একেবারেই চলবে না। তার কারণটা হচ্ছে যে পাম অয়েলটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রাইগ্লিসারাইড বাড়ানোর জন্য কিন্তু একটা অত্যাবশ্যক একটা উপাদান। যদি আমি দেখি, আমি একটা জায়গাতে পড়াই, সেখানে তো আমরা পাম অয়েল নিয়ে একটা ডিনোভো সিনথেসিস, একটা পাথওয়েই আমরা বলে ফেলি, যেখান থেকে দেখতে পাওয়া যায় যে পাম অয়েলটা কিন্তু আলটিমেটলি মোনো ডাই এবং ট্রাইগ্লিসারাইড ফর্মেশনটা করছে। পামিটিক অ্যাসিড ইজ নট গুড ফর ইয়োর হেলথ। সেই জন্য আমরা সবসময় তেল কিনতে গিয়ে বলি, অবশ্যই আপনার যিনি এক্সিকিউটিভ আছেন বা আপনার মুদির দোকানে যিনি আছেন, তাকে জিজ্ঞাসা করে নেওয়া যে ভাই এর মধ্যে পাম অয়েল মেশানো নেই তো? দেখবেন পাম অয়েলের দামটা অনেক কমে যায়। সেই কম দাম দিয়ে আমি একটা বিষ গ্রহণ করছি, এটা কোনো প্রয়োজন নেই। আমাদের কিন্তু এখন এই যে ওয়েট লস করার যে একটা প্রবণতা সারাক্ষণ চলছে মানুষের মনে, আমরা কিন্তু এখন ব্রাউন ব্রেডের দিকে ঝুঁকেছি। আদৌ কি এটা নর্মাল যে ব্রেড, হোয়াইট ব্রেড, তার থেকে বেটার? দেখুন, ব্রাউন ব্রেড, আবার বললাম ব্রাউন ব্রেডটা হচ্ছে যে আমরা ব্রাউন এবং হোয়াইট, এই ক্লাসিফিকেশনটা হচ্ছে একটা আটা, যাকে লাল আটা বলে থাকি বাংলাতে, আর একটা হচ্ছে সাদা ময়দা। মানে এটাকে একটা নাম, ময়দা তো সাদাই হয়, তাও লোকেরা সাদা ময়দাই বলে। আজকাল ব্রাউন ব্রেড বাদ দিয়েও দেখবেন আটার মধ্যে না, বা গমের মধ্যে, গম, রাই, বার্লির মধ্যে অনেক সময়তে এতটা বেশি পরিমাণে গ্লুটেন থাকে। এই গ্লুটেন মানে গ্লিয়াডিন, গ্লুটেলিনিন, এগুলো অনেক সময়তে কী করে না, সিলিয়াক ডিজিজ, হ্যাঁ, বা অনেক সময়তে হজমের গোলমাল, এই সমস্যাগুলো করে। তো আজকাল লোকে খুব মাল্টিগ্রেনে ঝুঁকেছে, যেখানে জোয়ার, বাজরা, রাগি, এবং সেখানে ছাতুর থেকে আটা, সেখানে রাইসের থেকে আটা, সব কিছু মিলিয়ে তারা তৈরি করে কি একটা মাল্টিগ্রেন তৈরি করে। সেই মাল্টিগ্রেন ব্রেড পাওয়া যায়, সেটাও কিনতে পাওয়া যায়। আমি বলবো সেই ব্রাউন ব্রেডের থেকে মাল্টিগ্রেন ব্রেডটা ভালো। এটা হচ্ছে তার গুড দিক। আর যদি ব্রাউন ব্রেডের ড্রব্যাক দেখি অনেক জায়গাতে, এবং এটা বিভিন্ন পত্রপত্রিকাও তো দেখতে পাওয়া গেছে, এবং সেটা
ধরাও পড়েছে তারা, যে তারা ব্রাউন ব্রেডকে অনেক সময়তে তারা করেছে কি চিনিকে ক্যারামেলাইজড করে ব্রাউন কালারটাকে এনে সেখান থেকে ব্রেড তৈরি করেছে। এবার ভাবুন, একটা মানুষ ওবেসিটি ট্রিটমেন্ট চলছে, একটা মানুষ ডায়াবেটিসের জন্য মুখে খাওয়ার ওষুধ খাচ্ছেন, সেটা বাইগোয়ানেটি হোক বা সেটা DPP-4 ইনহিবিটারসই হোক বা ইনসুলিনই নিক না কেন, তার জন্য কতটা মারাত্মক ক্ষতিকারক। এবং কিছু কিছু ব্র্যান্ডেড দোকান, যদি দেখেন যে কিছু নিউজ দেখেন, যে পুরনো নিউজ, আমি সেখানে গিয়েছিলাম, বলেছিলাম কিছু কিছু ব্র্যান্ডেড দোকান তারা করেছে কি এই যে ব্রেড তৈরি করতে গেলে আমাদের ইস্টের প্রয়োজন হয়, স্যাকারোমাইসিস সেরেভিসি, ঠিক আছে, ইস্ট দিয়ে আমরা সেই পোরাস ভাবটা আনি এবং সেখান থেকে সেই ব্রেড বা পাউরুটি তৈরি হয়, হিসেবে মতো সেটা হওয়ারই কথা, একটু ইস্ট মিশিয়ে দেওয়া হয়। তারা সেই জায়গাতে পটাশিয়াম ব্রোমেট, পটাশিয়াম আয়োডেট এগুলো অ্যাড করেছেন, এবং যেগুলো বিভিন্ন গবেষণাপত্রে দেখতে পাওয়া গেছে থাইরোটক্সিক, থাইরয়েড ক্যান্সার এগুলোর জন্য রেসপন্সিবল, বড় বড় ব্র্যান্ডেড দোকানে কলকাতাতে। এবং সেটা বহুকাল আগে, আমি টকিং অ্যাবাউট 2016, তো সেখানে তখন ধরা পড়েছিল এবং তখন তার আমাদের বিশেষজ্ঞদের আমাদের একটা চ্যানেলে ডেকেছিল এবং আমরা সেটা নিয়ে বলেও ছিলাম আর কি। তো সেই প্র্যাকটিসগুলো কিন্তু কত মানুষ ধরবে, নিজের যদি বিবেচনা না থাকে, একটা মানুষকে নিয়ে তো কেউ ছেলেখেলা করতে পারে না। তো সেই জায়গাতে এই যে আপনি ব্রেড বলছেন, হয়তো খাতায় কলমে বা আমাদের টেক্সট বই থেকে আমরা বলতে পারি হ্যাঁ এটা খুব ভালো, এটা খুব খারাপ, বা অঙ্ক কষে বলতে পারি ব্রাউন ব্রেডের মধ্যে এতটা ফাইবার রয়েছে, এতটা গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে, এতটা গ্লাইসেমিক লোড রয়েছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি কতটা ঠিক পাওয়া যাচ্ছে সেটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন। সেইটাকে ভেবেচিন্তে খাওয়াটাই ভালো। তবে আমি যদি প্র্যাকটিক্যালি কাউকে সাজেস্ট করতে চাই, বলবো আপনারা সেই জায়গাতে মাল্টিগ্রেন মিশে তৈরি হচ্ছে সেটা খাওয়াটা অনেক বেশি ভালো। আর কি যদি মনে করেন যে না আমার সেরকম কোনো সমস্যা নেই, আমি হোয়াইট ব্রেড খেতে পারি, হোয়াইট ব্রেডই খান, অসুবিধা কিছু নেই। এই ব্রাউন ব্রেড যে খেতেই হবে এই যে স্ট্যাম্পটা বা তার যেই রুলটা তো কেউ তৈরি করে দেয়নি, সেটা নিজেই তৈরি করা, এটা কিন্তু ঠিক করাটাই মনে হয় ভালো। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে ব্রাউন রাইস, হোয়াইট রাইস এগুলো যেরকম আমরা একদিকে খাবো কি খাবো না একটা কনফিউশন চলে, কোনো কোনো সময় বলা হয় কিনোয়া খেলে খুব ভালো হবে। এই ব্যাপারটা কি, মানে এই যে কিনোয়া এই বস্তুটা কি, মানে কিনোয়া ব্যাপারটা জানতে চাই। আবার একটা সিরিয়াল, যেরকম ওটসের মধ্যে খুব ভালো বিটা গ্লুকান থাকে, সেরকম কিনোয়াও হচ্ছে একটা সিরিয়াল, হ্যাঁ, বা একটা লেন্টিলস ফ্যামিলি থেকে এসছে এবং সেটা গ্রেইন ফ্যামিলি রূপে একটা দুটোকে হাইব্রিড করছে, ঠিক আছে। একই রকমভাবে কিনোয়া হতে পারে, আজকাল দেখবেন ফক্সটেইল মিলেট পাওয়া যায়, সেটা হতে পারে, মাখানা পাওয়া যায়, সেটা হতে পারে। এগুলো সবটাই ওই একই রকমভাবে একটা সিরিয়ালকে অনেক সময়তে কিন্তু দেখবেন রিপ্লেস করবার চেষ্টা করা হচ্ছে। এবং গবেষণাপত্রে দেখতে পাওয়া যাচ্ছে এগুলো সবটাই হচ্ছে প্রথমত ওয়েট কারেকশনের জন্য উপকারী, কারণ ডায়েটারি ফাইবারের মাত্রা অনেক বেশি থাকছে, প্রোটিনের ভাগ অনেক বেশি থাকছে, ওটসের মধ্যে যেরকম বিটা গ্লুকানের মাত্রা অনেক বেশি থাকছে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে সুগার স্পাইককে যেরকমভাবে কন্ট্রোল করছে, অনুরূপভাবে শরীরের যে খারাপ কোলেস্টেরল অর্থাৎ LDL, VLDL-C এইগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। আমরা অনেক সময়তে না কোলেস্টেরলের কথাটা ভীষণ ভুলে যাই। কোলেস্টেরল যে একই রকমভাবে আমাদের যে আর্টারির প্যাসেজকে ন্যারো করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে আমাদের একাধিকভাবে দেখবেন আজকাল অ্যাঞ্জিওপ্লাস্টি, হার্টের সার্জারি, অ্যাঞ্জিওগ্রাফি এগুলোর রেট অনেক বেড়ে গিয়েছে। তার দায়টাই হচ্ছে এত ফাস্ট ফুড, এত জাঙ্ক ফুড এবং নিত্য নৈমিত্তিক সেইটাকে একটা জায়গাতে করে দেওয়া, এবং ইভিনিংয়ের দিকে মানুষের সেই চ্যালেঞ্জটা হয়ে যাওয়ার জন্য এত বেশি ফাস্টফুডের দোকান হয়ে গিয়েছে এবং চট করে চটজলদি খাবার সহজে পেয়ে যাচ্ছেন, সহজ দামে পেয়ে যাচ্ছেন। একটা চাউমিন বলুন, একটা চিকেন রোল বলুন, একটা এগ রোল বলুন, পিৎজা বলুন, বার্গার বলুন বা প্যাটিস বলুন, খুব সহজেই তো সব জায়গাতে পাওয়া যাচ্ছে। এগুলো খারাপ আমি এখনও এখানে বসে বলছি না, কিন্তু এগুলোটাকে হ্যাবিট করে নেওয়াটা কিন্তু খারাপ। আমার একদিন খেলে আমার সমস্যা হবে না, আমি সেই ক্যালোরিটাকে আমি কি বলবো এক্সপেন্ডিচ করতে পারবো। ক্যালোরিটা তো আমার যে পরিমাণ ক্যালোরি আমি নিচ্ছি সেই পরিমাণ ক্যালোরি তো আমাকে বার্ন করতে হবে। আমি সেই ক্যালোরি যদি বার্ন করতে না পারি তাহলে এক্সেস অ্যামাউন্ট অফ দ্য ফ্যাট, গ্লিসারল এগুলো সবটাই চলে যাবে হচ্ছে কোলেস্টেরল পাথওয়েতে। এক্সেস অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট, গ্লুকোজ এগুলো কি হবে লিভারে স্টোর থাকবে, মাসেলে স্টোর থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু অ্যাডিপোজ টিস্যুতে, অর্থাৎ আমরা যে হোয়াইট ফ্যাট বলি না, হোয়াইট অ্যাডিপোজ টিস্যু বলি, সেখানে সঞ্চিত থাকবে। আমাদের তো সেই জিনিসগুলোকে কাজ করাতে হবে। আমরা ছোটবেলায় সবাই পড়েছি গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, প্রান্তীয় শ্বসন, লাইফ সায়েন্সে খুব চেঁচিয়ে আমি পড়াশোনা করতাম, এগুলো পড়তাম। এটাই কিন্তু সায়েন্স। আমি ওই ক্রেবস সাইকেলের
যে পার্টিকুলার কম্পোনেন্টটাকে আমি এনার্জিতে কনভার্ট করব না ওটাকে আমি কোলেস্ট্রলে নিয়ে যাব, ডিপেন্ড করছে আমার উপরে। আমি সেই খাবারটাকে খাওয়ার সাথে সাথে একটু কায়িক পরিশ্রম করা, হাঁটা, আজকাল সুইচ টিপলেই গাড়ি, মোবাইলে ক্লিক করলেই গাড়ি, তো এই ব্যাপারটাকে না করে আমি আমার পেশেন্টদেরকে বলি কিছুটা পথ আপনি গাড়ি থেকে হেঁটে বাড়ি ফিরুন। যদি না আপনার হার্ট ফেলিয়ার, দেখুন হাঁটার মধ্যে কিন্তু আবার অনেকগুলো নুয়ান্সেস রয়েছে, কারোর হার্ট ফেলিয়ারের সমস্যা রয়েছে, কারোর হয়তো হার্টের জন্য হাঁটা রেস্ট্রিক্টেড আছে, তাদের জন্য নয়। কিন্তু যাদের ধরুন হার্টের সমস্যা সেভাবে নেই, বা অস্টিওআর্থ্রাইটিস নেই, বা হাঁটুতে কোনো পেন নেই, নর্মাল তিনি হাঁটতে পারেন, তিনি হাঁটুন। ব্রিস্ক ওয়াকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বিভিন্ন জিম সেন্টারে যাব, আমার ট্রেনারদের থেকে জিমটা করব, আমি সাজেশনস নেব, কিন্তু যে কার্ডিও অর্থাৎ জোরে জোরে যে হাঁটা, ব্রিস্ক ওয়াকিং করা, আমাদের গাইডলাইন্সে বলছে 150 মিনিট হাঁটা একটা সপ্তাহতে খুব জরুরি। তাহলে দিনে মোটামুটি 20-25 মিনিট করে হাঁটা হলো, সেটা করাটা কিন্তু খুব দরকার। জিমগুলোতে এখন কিন্তু যারা ট্রেনার থাকেন অনেকেই সাজেস্ট করেন যে ওখান থেকে প্রোটিন কিনে খেতে যারা যাচ্ছেন, এটা কতটা ভয়ঙ্কর? দেখুন, প্রথমত জিমের ব্যবসা বন্ধ করতে আমি এখানে আসিনি, কিন্তু যদি আপনি শরীরের কথা আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বলবো যে জিমের যারা ট্রেনার আছেন তা তো ট্রেনার, যদি জিমের ডায়েটিশিয়ান থেকে থাকেন তার সঙ্গে পরামর্শ করে নেওয়াটা খুব দরকার বলে মনে হয় আমার। এবং আবার একই কথা বলবো, তার যদি সেই পারফরমেন্সের জন্য, তার যদি সেই, এখন তো অনেকগুলো কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনের জন্য সেগুলো দরকার পড়ে, তাহলেই তিনি নিন। কিন্তু আননেসেসারি একটা মানুষের প্রোটিন শরীরে খুব ভালো আছে, তিনি যথেষ্ট পরিমাণে চিকেন, ফিশ, ডিম এগুলো খান, তাদের জন্য কিন্তু ওই আর্টিফিশিয়াল যে প্রোটিন ড্রিঙ্কগুলো বাইরে থেকে নেওয়ার, বিশেষ করে বিভিন্ন সেন্টারগুলোতে নেওয়া হয়, সেগুলোর প্রয়োজনটা আছে বলে আমার মনে হয় না। অবশ্যই সেটা আলোচনা করা যেতে পারে এবং সেটা কী প্রোটিন খাচ্ছে তার উপর ডিপেন্ড করা যেতে পারে। দেখবেন যে একটা ক্রিয়েটিন বলে পাওয়া যায়, ক্রিয়েটিন একটা প্রোটিন, বা অনেক সময়তে এল কার্নিটিন একটা প্রোটিন, বা অনেক সময়তে দেখবেন ব্রাঞ্চ এন্ড অ্যামাইনো অ্যাসিড যাকে BCAA বলা হয়, এটা একটা অ্যামাইনো অ্যাসিডের প্রোটিন। এল কার্নিটিনের কথা বলেন, এটা তো মানে ম্যাক্সিমাম জিমে দেওয়া হচ্ছে। একটা কথা আমার সব জিমের বন্ধুকে বলে রাখাটা ভালো, যে আপনি জিম করছেন খুব ভালো কথা, জিমে যান, অনেক জিম এখনও রয়েছে, কিন্তু জিম করার সঙ্গে সঙ্গে আপনার লিভার ফাংশন টেস্ট, আপনার রেনাল প্রোফাইল টেস্ট, আপনার ইলেকট্রোলাইটস এগুলো কিন্তু নিয়মিত করতে থাকবেন। যদি দেখা যায় যে একটা ক্রিয়েটিনের মাত্রা প্রায় 4 চলে গিয়েছে, ডায়ালিসিস করতে হবে। অনেক সময় যদি নেফ্রোলজির কাছে যান, কিডনি ট্রান্সপ্লান্ট পর্যন্ত করতে বলেন, সেটা তো নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়। আমি তো নিজে দেখেছি আমার কিছু পেশেন্টদের জন্য এইসবের জন্য এতটা বেশি প্রোটিন তিনি খেয়ে ফেলেছেন। দেখুন, খাবার তো আর বিষ নয়, খাবারটাকে মনে করছি বিষের মতো, একটা জিমের প্রোটিন তো আর বিষ নয়, কিন্তু সেই প্রোটিনটা তো মানুষ ভালোবেসেই খাচ্ছেন জিম করবেন বলে। আর একটা কথা, আমার ছোট্ট যারা বন্ধুরা দেখছেন বা শুনছেন, যারা 18-19 বছর বয়স, এক্ষুনি কিন্তু হাতের বাইসেপ ট্রাইসেপ দুদিনের মধ্যে করতে হবে না, ধীরে সুস্থে, যেরকমভাবে খুব ম্যাজিকের মতো আমরা শরীরের ইমিউনিটি বাড়াতে পারি না, ম্যাজিকের মতো আমরা ওয়েট লস বা ওয়েট গেইন করতে পারি না, ম্যাজিকের মতো কিন্তু আমরা হাতের বাইসেপ ট্রাইসেপস বা আমাদের অ্যাবডোমেন এগুলো ঠিক করতে পারি না। এটার জন্য কিন্তু সময়, নিষ্ঠা, জিম যারা করছেন তারা সবাই কিন্তু নিষ্ঠা দিয়ে করছেন না তা কিন্তু নয়, অনেকে আছে নিষ্ঠার সঙ্গে জিমটা করছেন, কিন্তু সেই নিষ্ঠাটা খুব দরকার। কিন্তু আমি আজকেই যাব, কালকেই আমার সাংঘাতিক ভালো টি শার্ট পরবো, আমার হাতটাকে খুব সুন্দর করে দিতে হবে, আমার একদম পেটটা হবে 6 প্যাকস 8 প্যাকসের মতো আমার অ্যাবডোমেন হবে, এইটা যদি আমি আশা করে যাই, তো ন্যাচারালি জিমের লোকেদেরও দোষ নেই। কারণ কি হয়, ব্যাপারটা তো বোথ ওয়ে কনভারসেশনস না, মানে তার চাহিদা এবং তার দাওয়া দুটি, যে নিচ্ছেন তাকেও ব্যাপারটা বুঝতে হবে। আমার দোকানে কেন আমি সবুজ রসগোল্লা খাচ্ছি, আমি খাচ্ছি বলেই বিক্রি হচ্ছে, আমি না খেলে বিক্রি হতো না। তাহলে সবুজ রসগোল্লা, কমলা রসগোল্লা, সেগুলোর মধ্যে আদৌ পারমিটেড কালার আছে তো, সেগুলোর মধ্যে ম্যালাকাইটি গ্রিন বা রেডরামিন বা কোনো রকমভাবে মেটালিনিউলো নেই তো, সেইটা আমি যদি ভাবি সাদামাটা খাবার দাবার খাই, কেউ জোর করে তো আমাকে সেই রঙটা ঢুকিয়ে দেবে না, না? তো আমার নিজের ক্রেতাকেও নিজেকে কিছুটা বেশি সতর্ক এবং সচেতন হতে হবে। অবশ্যই প্রত্যেক মানুষের ডায়েট আলাদাই হবে, তার ওজন কমানোর জন্য তার ডায়েট সবসময় আলাদা হবে, কিন্তু একটা জেনারেলাইজ ভাবে একটা আইডিয়াল ডায়েট ওয়েট লসের জন্য কি হতে পারে একটু জানতে চাই। দেখুন, আমি ওয়েট লস বলে বলবো না, ওয়েট কারেকশন এবং বিএমআইতে যাওয়া। কারণ ওয়েট লস যদি একজন 15 BMI এর ওয়েট, আচ্ছা বিএমআই ব্যাপারটা একটু বলে দিই। বিএমআইটা একটা খুব একটা সুন্দর অঙ্ক, সে অঙ্কটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR
আমাদের ভারতীয়দের জন্য একটা রেঞ্জ করে দিয়েছেন, যে রেঞ্জটা হচ্ছে 18.5 থেকে 23 এর মধ্যে যদি আমার বিএমআইটা থাকে, সেই বিএমআই থাকতে পারলে আমি হচ্ছি আইডিয়াল বডি ওয়েটের মধ্যে পড়লাম। এবার এই বিএমআই বাদ দিয়ে অনেক স্ক্যানিং প্রোগ্রামগুলো হয়, যেখানে ভিজারাল ফ্যাট কত, শরীরের প্রোটিন পার্সেন্টেজ কত, মাসল পার্সেন্টেজ কত, ফ্যাট পার্সেন্টেজ কত, আমার মেটাবলিজম কীরকম আছে। দেখবেন কেউ জল খেলেও প্রচণ্ড ওয়েট গেইন করে ফেলছে, আবার কেউ দেখবেন সারাদিনে অনেক বেশি খাবার দাবার খাচ্ছে, একদম চিপচিপে রোগা, কিছুই হচ্ছে না, বিকজ হি অর শি ইজ ব্লেসড উইথ মেটাবলিজম। জিন কিন্তু প্রিডমিনেন্টলি অনেকটা বেশি কিন্তু এই মেটাবলিজমের জন্য কিন্তু খুব রেসপন্সিবল, এটা মাথায় রাখাটা খুবই দরকার। এই বিএমআই এর অঙ্কটা হচ্ছে ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার। এটা যদি আমি দেখি যে ঠিকঠাক আমার বিএমআইটা থাকলো, তাহলে আমি মোটামুটি ওয়েট কারেকশন করতেই পারি। সকালে ঘুম থেকে উঠে জল বা যেরকম গ্রিন টির কথাটা বললাম, গ্রিন টি বা কফি খেতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে কিছু খাওয়াটা উচিত নয়। দুধ দিলে বা চিনি অ্যাড করলে তার মধ্যে কী হবে, ক্যালোরি ভাগটা অনেকটা বেশি বাড়বে, আমি এক্সট্রা ক্যালোরি চাইছি না, আমি নেব না। তো ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো পরিমাণ ব্রেকফাস্ট করতে হবে, সেখানে একটা সিরিয়ালের ভাগ থাকবে, ভালো প্রোটিন থাকবে, এবং তার সঙ্গে কিছু ভেজিটেবলসগুলো থাকবে, ডায়েটারি ফাইবারও থাকতে পারে, এবং একটা মিড মর্নিংয়ে একটা যে কোনো ফ্রুটস, যা ফ্রুটস, সিজনাল ফ্রুটস। আমি যদি মনে করি শীতকালে আম খাবো, গরমকালে কমলা লেবু খাবো, সে তো সম্ভব নয়। শীতকালে কমলা লেবু, গরমকালে হয়তো আম বা একটা পেয়ারা বা জামরুল, কালো জাম, এগুলো খাওয়া যেতেই পারে। আর একটা কালো জামরুলের মধ্যে না এতটা ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট লুটেন, জিয়াজ্যান্থিন থাকে, যেটা আমাদের মেটাবলিজমের জন্য যেরকমভাবে উপকারী, আমাদের চোখের স্বাস্থ্যের জন্য উপকারী, আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। সেখানে কালো জামরুল কিন্তু ডায়েটে রাখা যেতেই পারে। এবং দুপুরবেলার দিকে নর্মাল ভাত বা রুটি, বা আজকাল যদি কেউ ফাংশনাল ফুডগুলো খেতে চান, দেখুন আমাদের বাঙালি হিসাবে প্রথমে সাজেশন থাকবে ভাত রুটি, তো আমরা কেন শুরুতেই জোয়ার বাজরা এগুলোতে যাব? এবার কেউ যদি মনে করেন যে না আমি জোয়ার বাজরা খেতে চাইছি, তখন সেগুলো তাকে অপশন হিসেবে দেওয়া যেতে পারে। তার সঙ্গে ডাল, সবজি, মাছ, বা কেউ মাছ না খেলে পানির, এগুলো খেতে পারেন। টক দই ডায়েটে কিন্তু রাখা যেতেই পারে। টক দইটা হবে হচ্ছে বাড়িতে পাতা বা বাড়িতে কাটানো টক দই। বিকালের দিকে একটা কিছু রাখলাম। সন্ধ্যাবেলার টিফিনে আমি একটুখানি চিড়ে ভাজা, আমি একটুখানি রোস্টেড চিড়ে, আমি একটুখানি অঙ্কুরিত ছোলা বা অঙ্কুরিত মুগ, অঙ্কুরিত ঘুগনি। অঙ্কুরিত কথাটা কেন বলছি, ডালগুলো যেরকম আমাদের জন্য উপকারী, অনুরূপভাবে একটা ট্রিপসিন ইনহিবিটর থাকে, বা রেজিস্ট্যান্ট স্টার্চ থাকে, বা রেজিস্ট্যান্ট ম্যালটোডেক্সট্রিন থাকে। ডাল খেলেই দেখবেন একটা অ্যাবডোমিনাল ক্র্যাম্প হয়, পেটে ব্যথা করছে, নাহলে ভীষণ একটা গ্যাস ফর্ম করছে, নাহলে একটা ওই কী হয় না, প্রচণ্ড আনইজি ফিল হচ্ছে, ডাল খেলে হয়। তো অঙ্কুর করে নিতে পারলে বা জার্মিনেট করে নিতে পারলে তার যে অলিগোস্যাকারাইড, যেগুলো হচ্ছে এই গ্যাসগুলোর জন্য দায়ী, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য অঙ্কুরিত ডাল বা অঙ্কুরিত যে লেন্টিলসগুলো শরীরের জন্য ভালো, এবং সেগুলো যদি কেউ সেদ্ধ করে নেন, অল্প একটুখানি হালকা একটুখানি পারবয়েলড করলেন, সেটা ভালো। এবং তার সাথে যেরকমভাবে প্রোটিনের ভাগটা অনেক বাড়ে, ভাইটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের মাত্রা অনেক বাড়ে, অন্যান্য মিনারেলের মাত্রা অনেক বাড়ে, সেটা আমি তার সঙ্গে শসা, একটু টমেটো, একটু পেঁয়াজ কুচি, বা কাউ যদি কাঁচা লঙ্কা ভালো লাগে কাঁচা লঙ্কা কুচি দিয়ে স্যালাড করে খাই না। তার জায়গায় যদি তিনি সেই খাবারটা না খান, তখনই শি অর হি অপ্টেড টু বি হ্যাভিং সাম পুরি, ভাজাভুজি, রোল, হ্যাঁ, পাকোড়া, এই ধরনের খাবার দাবারগুলো খাবেন। তো সেইগুলো যত সম্ভব এই ডিপ ফ্রাইড স্টাফসগুলোকে অ্যাভয়েড করা যেতে ততটা বেশি ভালো। এবার ডিনারটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। দেখুন আমরা সবাই ওয়ার্কিং, হ্যাঁ, আপনি ওয়ার্কিং, আমি ওয়ার্কিং। তো আমি যদি বলি যে আমরা 8টার সময় খেয়ে নেব, কারণ কি হয়, একটা কথা আছে, যত রাত বাড়তে শুরু করে তত মেটাবলিজম রেট কমতে শুরু করে। সূর্য ওঠার সাথে সাথে আমাদের মেটাবলিজম রেটটা অনেক বেশি থাকে। যত সূর্য অস্ত যায়, যত পিছনে দিকে বলে না যে বিকালবেলায় ফল খেও না, তার কারণটা কী বলে, কারণ ফলের মধ্যে তো অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এগুলো থাকে। তো বিকালবেলা ওই সূর্য অস্তের পরে খেয়ে দেখবেন, আজকালকার দিনে কিন্তু মায়েরা বলে থাকেন যে না সূর্য অস্ত হয়ে গেছে, এখন কমলা লেবু খাওয়াটা হজম অসুবিধা হবে ডিউ টু অফ মেটাবলিজম, কারণ ওইটা মেটাবলাইজ করতে পারবে না। তো সেই জায়গাতে আমি ডিনারটাকে একটু আর্লি করব। আমি হয়তো 7টা-8টায় করতে পারলাম না, 9টায় খেয়ে ফেললাম, বা বাড়িতে ফিরে এসে ফ্রেশো ডিনারটা করলাম। ডিনার করে নেওয়ার পরে আমি আমার যে আমার হোমওয়ার্ক বা আমার রুটিন যে ওয়ার্কগুলো আছে, ওয়ার্কিংয়ের যে ওয়ার্কগুলো আছে, সেগুলো করলাম। সে ডিনারটাই করতে, ডিনারটা খুব লাইট। আজকাল দেখবেন ডিনারে লোকে সকালে তো কিছু খেলো না, লাঞ্চে কিছু খেলো না, ব্রেকফাস্টে কিছু খেলো না, এবং সবাই আদর করে, সোনা বাবা তুমি ডিনারে সব কিছু খাও, সেখানে চিকেন আছে, ফিশ আছে, মাটন আছে,
এগ আছে, ডাল আছে, শাক আছে। কী হবে, এতগুলো খেলে একটা গুরুপাক তো হবেই, এবং যখন তিনি মানুষটা ঘুমিয়ে পড়ছেন তার তো সেই যে এনজাইমেটিক অ্যাক্টিভিটিগুলো এবং তার যে মেটাবলিজমসগুলো সেগুলো তো সেই রেস্টিং পিরিয়ডে চলে যাচ্ছে, ফলে খাবার ঠিকঠাক করে হজম হবে না। ওভারনাইটে দেখবেন তার প্রচণ্ড বুকের বাঁদিকে ব্যথা করছে, তিনি ভাববেন তার কি হলো, এই হার্টের ব্যথা হচ্ছে নাকি গ্যাসের ব্যথা হচ্ছে, তিনি বুঝতে পারবেন না। তবে একটা কথা বুঝে রাখা দরকার যে হার্টের ব্যথা হলে তার বুকে বাঁদিকে তো প্রচণ্ড চিনচিনে ব্যথা তো হবেই, সেই ব্যথা মানুষ নিতে পারবেন না এবং তিনি বাঁ হাতটাও তুলতে পারবেন না। বাঁ হাত তুলতে পারছেন না, বুকের বাঁদিকে প্রচণ্ড ব্যথা করছে, কোন ডাক্তারবাবু সকালবেলা কখন আসবেন সেই ভরসায় না থেকে ইমিডিয়েটলি রাশ টু দ্য হসপিটাল। ঠিক আছে, অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন যে কোনটা বুকের ব্যথা এবং কোনটা গ্যাসের ব্যথা, এইটা মাথায় রাখা খুব দরকার। ফলে রাত্রির খাবারটা কিন্তু খুব লাইট, খুব সাদামাটা হবে, ব্রেকফাস্টটা কিন্তু খুব ভালো হবে। যদি এই রুটিনটা ঠিকঠাক করে ফলো করা যায় এবং তার সঙ্গে জলটা, আমরা জলটা না বলতে অনেকেই ভুলে যাই, এবং জলকে সেজন্য বিজ্ঞানীরা নামও দিয়েছেন ফরগটেন নিউট্রিয়েন্ট, কারণ জলটা না ম্যাক্রো না মাইক্রো কোন গ্রুপে ফেলা যায়। ফলে জলটা কিন্তু সব সময়তে কিন্তু আমাদের ঠিকঠাক করে পান করে যেতে হবে। আমরা বলি যে একজন পূর্ণবয়স্ক মানুষের মোটামুটিভাবে তার যে আইডিয়াল বডি ওয়েট তার সাথে 35 গুণ করে যতটুকুনি হবে ততটুকুনি তার মিনিমাম ফ্লুইড রিকোয়ারমেন্ট। এসি হোক, নন এসি হোক বা ইনডোর অফিস হোক, সেখানে হয়তো সেই যে ঘামটা বাইরে থেকে দেখতে পাওয়া যায় না, সেই ঘামটাকে আমরা বলি হচ্ছে ইনসেন্সিবল বা ইনভিজিবল পার্সপিরেশন। আমরা কিন্তু ঘামি, সেই ঘামাটার জন্য কিন্তু আমাদের প্রতিটা ঘন্টায় 200 থেকে 250 ml জল কিন্তু সিপ সিপ করে পান করতে, কারণ জল কিন্তু আমাদের শরীরের অ্যালবুমিনের যেরকমভাবে সমতা বজায় রাখে, সেরকমভাবে আমাদের যে শরীরের এনজাইমেটিক অ্যাক্টিভিটি, যা খাচ্ছে এনজাইম, দেখবেন তিনি চিকেন খেয়েছেন প্রচণ্ড বেশি, মানে কি বলবো, মালাই চিকেন বা মালাই মাটন, এবার সাংঘাতিক বুকে ব্যথা করছে, জলটা খেলে নিউট্রাল হয়ে যায়। তার কারণটা হচ্ছে যে এই চিকেন বলুন বা রেড মিট বলুন, এগুলোর মধ্যে এতটা বেশি ইলাস্টিন থাকে এবং আমাদের পাকস্থলী থেকে কিন্তু প্রথম যে এনজাইম সিক্রিয়েট করে সেটা কিন্তু কি বলবো, মানে প্রোটিওলাইটিক এনজাইম তো বটেই, এবং সেটা কিন্তু অ্যাসিড ধর্মী বা অম্লধর্মী, তার পিএইচটা সাথে নিচে থাকে। এবং যত বেশি চিকেন, মাটন, রেড মিট, ভাজা ভুজি যা খুশি খাবেন, তার কিন্তু ওই যে সার্জ অফ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচসিএলটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। সেগুলোর জন্য কি হবে, তার কিন্তু ওই শ্বাসকষ্ট, কারণ কি হবে অনেক সময় যে এতটা অ্যাসিড স্টমাকে থাকতে পারবে না, তখন সেই রিফ্লাক্স হতে শুরু করবে, এবং আমাদের যে গলবিল যাকে আমরা বলি ইসোফেগাস, যদি ইসোফেগাসে অ্যাসিড চলে যায় কোনো রকমভাবে, কারণ ধরুন একটা সমুদ্রের জলের মাছ পুকুরের জলে রাখলে যেরকমভাবে সেই মাছটা মরে যাবে, একটা পুকুরের জলের মাছকে সমুদ্র জলের অন্যভাবে মাছটা মরে যাবে, ঠিক একই রকমভাবে যে জায়গাটা আমার হ্যাবিটেট নয় সেখানে যদি অ্যাসিড চলে আসে, গলা খারাপ হয়ে যাবে, সেখানে গলা খারাপ হয়ে যাবে, এবং তার একটা প্রচণ্ড রকমভাবে কিন্তু যাকে বলি আমরা GERD, গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, এবং তার একটা দীর্ঘদিন তার একটা ওই পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার সমস্যাগুলো থাকবে। এইগুলো মাথায় রেখে জলটা কিন্তু ডায়েটে রাখতে হবে। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা খুব জরুরি যে অনেক সময়তে কিডনির সমস্যায়, হার্ট ফেলিয়ারের সমস্যায় বা একাধিক মেডিসিনের জন্য অনেক সময় ডাক্তারবাবুরা ডায়ুরেটিক দিয়ে থাকেন। তিনি কতটা জল খাবেন না খাবেন, তার পা ফুলছে কিনা, সেটা অবশ্যই তাঁর ডাক্তারবাবু এবং যিনি তাকে দেখছেন সেই ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, তার সাথে পরামর্শ করে নিয়ে সেই ফ্লুইডটা রেস্ট্রিক্ট করবেন। এটা সাধারণের জন্য আমি টিপসটা দিলাম, কিন্তু জলে তো রেস্ট্রিকশন থাকে, কারণ আমাদের হসপিটালেও কিন্তু ফ্লুইড ইনটেক এবং ইউরিন আউটপুট দেখতে হয়। তো সেইটা কিন্তু যারা এই সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবেন না। ইন্টারমিটেন্ট ফাস্টিং, এখন যার মুখেই শুনছি সবাই বলছেন আমি মোটামুটি 16 ঘন্টা ফাস্টিং করছি, 8 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করছি, লাভ হচ্ছে কিছু? দেখুন, ইন্টারমিডিয়েট ফাস্টিংটা তো আপনি যদি চান দেখতে, দেখবেন অনেকগুলো কিন্তু রিলিজিয়নও কিন্তু রয়েছে, এবং একটা মানুষ কিন্তু একটা সময় পরে খাবার দাবার করেন, তারপর খানিকক্ষণ সময় পরে খাবার দাবার খান। একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের ব্রেন গ্লুকোজকে চায়। আমি মোটামুটিভাবে 8 থেকে 12 ঘন্টা তাকে গ্লুকোজ না দিয়ে রাখতে পারি, তার কারণ পেরিফেরাল টিস্যুজ বা সেগুলো থেকে সেই গ্লুকোজের সরবরাহ করতে পারবে। কিন্তু একটা সার্টেন টাইমের পরে গিয়ে যদি আমি সেই খাবারটা না খাই বা পর্যাপ্ত খাবারটা না খাই, ব্রেন তো গ্লুকোজ খুঁজবে, গ্লুকোজ চাইবে, তখন সেই গ্লুকোজের যোগান আমি কোথা থেকে দেব? কারণ আমি যদি খাবারটা না খাই আমার গ্লুকোজ পাবো না, গ্লুকোজ না পেলে লিভারে গ্লাইকোজেন রূপেও সঞ্চিত থাকবে না,
ফলে আমার যদি ব্রেন যখন গ্লুকোজ চাইবে, আমার যে ব্যাংকটা রয়েছে লিভার থেকে ভেঙে দিতে পারবেন, কারণ কিছু তো নেই লিভারে। তখন কি হবে, ওই বিভিন্ন শরীরের যে অ্যাডিপোসাইট সেলসগুলো থাকে বা টিস্যুগুলো থাকে, সেখান থেকে ভেঙে কি করবে না, কিটোন বডি লিভার তৈরি করবে, যেটা হচ্ছে অ্যাসিডোঅ্যাসিটিক অ্যাসিড, বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড এবং অ্যাসিটোন। সেগুলো করবে কি, আমাদের এই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে গিয়ে ব্রেনে চলে যাবে। যেরকমভাবে বলছিলাম যে ব্রেন কিন্তু শুধু গ্লুকোজকেই চেনে, ব্রেন কিন্তু গ্লুকোজ বাদে কোনো অ্যাসিডিক কিছু কাউকে চেনে না। সেই জায়গায় যদি কিটোন বডিজ চলে যায়, তাহলে কিটো অ্যাসিডোসিস হয়ে গিয়ে একটা মানুষ কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য কিটো ডায়েট এবং ইন্টারমিডিয়েট ফাস্টিং এগুলো কিন্তু খুব প্রলং করা যায় না। মোটামুটি 6 থেকে 8 ঘন্টা ফাস্টিং হতে পারে, কিন্তু 8 ঘন্টার পরের ফাস্টিং কিন্তু করা কখনোই উচিত নয়। যদি কেউ ইন্টারমিডিয়েট ফাস্টিং করেন 8 ঘন্টা অবধি ঠিক আছে, কিন্তু 12 ঘন্টা বা 18 ঘন্টা না খেয়ে থাকা, সেটা কিন্তু খুব ভীষণ শরীরের জন্য কিন্তু একটা লাইফ থ্রেটনিং হয়ে যাবে, সেটা মাথায় রাখা দরকার। এতক্ষণ আমরা ওয়েট লস নিয়ে, বা আপনার কথায় যদি বলি ওয়েট কারেকশন নিয়ে কথা বললাম। একটা জিনিস কিন্তু না জানলেই নয়, চিট ডে। ধরুন আমরা সারা সপ্তাহ ধরে একদম সুন্দর করে সব কিছু ফলো করব, ঠিকঠাক খাবার খাবো, বাইরের খাবার খাবো না, কিন্তু একটা দিন তো থাকবে যেদিন সব কিছু খাবো, একটু বিরিয়ানিও খাবো। নিশ্চয়ই, দেখুন সব কিছুর ওপরে কিন্তু ক্যালোরি কাউন্ট, আমার ক্যালোরিটা কতটা থাকছে, আমি কতটা ক্যালোরি খাবার দাবার থেকে পাচ্ছি বা কতটা ক্যালোরি আমি খাচ্ছি, সেইটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে আমার কতটা ইনটেক হলো আর কতটা আমি এক্সপেন্ডিচ করে বা এক্সারসাইজেস করে আমি বাইরে বের করতে পারলাম। ডায়েট কিন্তু বারবার করে বলছি 80%, 20% কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজেস। যদি সেরকমও কিছু কেউ না করতে পারেন, নিজের ছাদে বা নিজের বাড়ির বাগানে বা উঠোনে হাঁটাচলা করতে পারলেও কিন্তু চলবে। সেই যে এক্সারসাইজেস মিলিয়ে আমি যে রেজিমে যাব, তাতে ডেফিনেটলি একটা দিন চিট ডে করা যেতেই পারে। সেই দিনকে আবার বললাম, চিট ডে মানেই একই দিনে রসগোল্লা, বিরিয়ানি, পরাঠা, তার সঙ্গে কাবাব, সেটা নয়, ঘুরিয়ে ফিরিয়ে চিট ডে মানে যে কোনো একটা জিনিস যে কোনো আমি একদিনে খাবো, সেটাকে মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তেলের ব্যবহারটা রাখতে হবে। অনেকে ভাবেন যে চিকেন স্টু তো আমার খেতে ভাল লাগে না, আমি তো একটু বারবিকিউ টাইপ চিকেন করে একটুখানি, বা একটুখানি রোস্ট চিকেন টাইপের করে একটুখানি খাই, চিকেন কাবাব জাতীয় করে একটুখানি খাই। সেই বেশি কাবাবে কিন্তু হিটের সংস্পর্শে নাইট্রোসামাইন তৈরি হয়। নাইট্রোসামাইন বা অ্যামাইনগুলো অনেক সময়তে কিন্তু বিভিন্ন কার্সিনোজেনিক অ্যাক্টিভিটিগুলোর সঙ্গে কিন্তু যুক্ত। ওই আগুনের উপর রাখা হয়, তেলটা ঝরে পড়ে যায়, সেটা নয়, কারণ সেখানে যে কাবাব করতে গিয়ে জিনিসটা যে পুড়ছে, ওখান থেকে নাইট্রোসামাইন তৈরি হচ্ছে। এই নাইট্রোসামাইনটা কিন্তু অনেক সময়তে আমাদের যে কি বলবো কার্সিনোজেনিক যে এফেক্টগুলো হয়, সেইগুলোর জন্য কিন্তু খুব রেসপন্সিবল। সেই জায়গাতে একটু চিকেন স্টু করে মাছের ঝোল ভাত খাওয়া, এগুলো কিন্তু খুব দরকারি। বাঙালি হিসেবে আমাদের যদি আমরা ট্রিট করি নিজেদেরকে, বা বাংলায় থেকে সেভাবে ট্রিট করি, সেটা অনেকটা বেশি জরুরি। আজকাল অনেক সময়তে বিজ্ঞানের যুগে বিভিন্ন জায়গাতে গরম করা হয় বা খাবারটাকে কম তেল দিয়ে করা হয়, সেগুলো আমি খারাপ বলছি না, কিন্তু ওগুলো থেকেও যে বা রেডিও অ্যাক্টিভ যেগুলো অ্যাক্টিভিটিগুলো হয়, সেগুলোও কিন্তু হেলথের জন্য অনেকটা এফেক্ট করে। দেখবেন এখনকার দিনের মহিলারা বেশি কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভোগেন। আগেকার দিনে যখন লোহার কড়াইতে রান্না হতো, ওই লোহার কড়াইয়ের সঙ্গে সঙ্গে কিছুটা আয়রন তো খাবার দাবারেও অ্যাড হতো, তখন কিন্তু খুব একটা বেশি লোকে অ্যানিমিয়ার শিকারটা হতেন না। এখন দেখবেন পার্নিশিয়াস অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া খুব কমন প্রেগনেন্সির ক্ষেত্রে। নন স্টিক কুকওয়্যার বা বিভিন্ন রকমভাবে এই যে কন্টেনারগুলো বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলো দেওয়া করাটা কিন্তু দেখুন উই হ্যাভ টু বি প্রোগ্রেসিভ, আদারওয়াইজ তো উইল বি লেফট বিহাইন্ড। তো সেটা দরকার, কিন্তু একটু বুঝে শুনে একটু ট্রিক্সগুলোকে মেনে রাখা যেতে পারে। ফ্রিজের খাবার নিশ্চয়ই খাবেন, কিন্তু ফ্রিজের খাবারটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবেন। বাতাসের সংস্পর্শে আসলেই কিন্তু খাবারের টেক্সচার এবং খাবারের যে পেরিশেবিলিটি কিন্তু নষ্ট হয়ে যায়। দেখবেন আমরা কিছু খাবারকে বলি হচ্ছে পেরিশেবল ফুড, যেরকম চিকেন বা মাটন বা রেড মিট বা ডিম বা দুধ, এগুলো কিন্তু কিছুদিনের পরেই নষ্ট হয়ে যায়, কারণ এগুলো পেরিশেবল ফুডের মধ্যে পড়ছে। আর নন পেরিশেবল ফুড যেগুলো গোটা ভেজিটেবলস, সবজি, কিছু ফল অনেক দিন রেখে দেওয়া যায়, সেগুলো খান। আর রান্না করা খাবার দাবার দিনের দিন খেয়ে নেওয়াটাই ভালো। যদি রাখতে চান একান্তই, তাহলে কোনো একটা এয়ার প্রুফ কন্টেনারে রাখতে হবে, যেখান থেকে বাতাসের সংস্পর্শে আসবে না। দেখবেন একটা আপেলকে যদি খোলা অবস্থায় রেখে দেন, আপেলটা কালো হয়ে যায়,
যাকে আমরা এনজাইমেটিক ব্রাউনিং বলে থাকি। সেটা না করতে পারলে আপেলটাকে যদি গোটা অবস্থায় কোনো একটা ভালো কন্টেনারে রেখে দেন, যেটা এয়ারপ্রুফ কন্টেনার আজকাল বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো থেকে আপেলটা ঠিক থাকবে। অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। আমাদের ওয়েট লস নিয়ে বা ওয়েট কারেকশন নিয়ে আমাদের আজকের এই এপিসোডটা ছিল। এরপর আরও অনেক কিছু জানার থাকবে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম।